তোকে দেখতে এসেছে। কথাটি বলেই হেসে কুটি কুটি তরসা। আনিশা খালাতো বোন তরসার কথায় অবাক হলো। আনিশা এবার সবে ইন্টারে উঠেছে, বিয়ে করার বিন্দুমাত্র ইচ্ছে তার নেই, কিন্তু মায়ের কথার উপর সে কিছু বলতে পারবে না, আর তাই চুপচাপ তৈরি হয়ে গেছে পাত্রপক্ষের সামনে যাওয়ার জন্য। বাড়ির ছোট্ট মেয়ে, সে তার বড় এক ভাই আছে, বাবা জার্নালিস্ট, মা টিচার। আনিশাকে নিয়ে পাত্রপক্ষের সামনে গেল তরসা। আনিশার মাথায় ঘোমটা দেওয়া, কিন্তু তার মন ছটফট করছে হাফ প্যান্ট পরে থাকা লোকটিকে দেখতে। কে এমন বেক্কেল মার্কা কাজ করেছে তাকে দেখতে চায় আনিশা। আনিশাকে দেখেই পাত্রের মা মিসেস রাহিমা চৌধুরী উঠে এলেন। তরসা আনিশাকে ইশারা করলো ওনাকে সালাম করতে। আনিশা সালাম করতে নিলে রাহিমা বেগম আটকে দিলেন। থাক মা, থাক, সালাম করতে হবে না। বাড়ি মিষ্টি দেখতে তো তুমি। এসো আমার পাশে বসো। আনিশাকে রাহিমা বেগমের পাশে বসানো হলো। আনিশা বারবার এদিক ওদিক তাকাচ্ছে, কে হাফ প্যান্ট পরে আছে তাকে দেখতে, কিন্তু দেখতে পেল না কাউকে। হঠাৎ সামনের সোফার দিকে খেয়াল করতে দেখলো কেউ একজন প্লাজোর সাথে পাঞ্জাবি পরে বসে আছে। আনিশার প্রচুর হাসি পেলেও সেটা কন্ট্রোল করার চেষ্টা করছে। ওদিকে যার এত দূর অবস্থা, সে মনে মনে রাগে ফুলছে। তার পাশেই বসা তার বাবা। সে তার বাবাকে বলে, বাবা, বাসায় কি যাবা না? ইয়াস থামো তো, এমনিতেই তো পায়জামা না পরে এসেই এক কেলেঙ্কারি বাঁধিয়েছো, এখন আবার এভাবে শর্টপ্লট করছো। তোমার আম্মু কিন্তু বাসায় গিয়ে চিল্লাবে। বাবার কথায় মুখ আরও তেতো হয়ে গেল ইয়াসের। সে মনে করেছে সকালের কথা, সে কেন পায়জামাটা পরল না। গভীর ঘুমে আচ্ছন্ন ইয়াস। তখনই তার রুমে আসে রাহিমা বেগম। ছেলের মুখে এক জগ পানি ঢেলে দেয়। লাফিয়ে উঠে ইয়াস। আম্মু, এটা কি করতেছো? এভাবে পানি দিচ্ছ কেন? সন্ধ্যা 7টা বাজে, তুই এখনো ঘুমাচ্ছিস কেন? সারাদিনে তো দেখি ঘুমাস। এমনিতে তো মরে থাকবি, তাও বুঝবো না যে মরছিস না ঘুমিয়েছিস। মায়ের কথায় কি উত্তর দিবে তা জানা নেই ইয়াসের। সে এখন প্রচণ্ড বিরক্ত। ইয়েস বাবু, শোনো না, বলো আম্মু। তোর জন্য ভালো একটা সম্বন্ধ এসেছে। আমি কতদিন বলছি আম্মু, আমি এখন বিয়ে টিয়ে করবো না। তুই করবি না তো তোর বাপ করবে। এসব তুমি কি বলো ইয়াসের আম্মু? রুমে ঢুকতে ঢুকতে বলে উঠে রিশাদ চৌধুরী। কথাটা বলে নিজেই ব্যাক্কেল হয়ে গেছেন রাহিমা বেগম, তাই কথা পাল্টিয়ে বলে, কাল মেয়ে দেখতে যাব, রেডি থাকবে, সকাল সকালই বের হব। আর খবরদার, এবার যদি মেয়ে দেখে এসে ক্যান্সেল করিস তো তোকে বাসা থেকে বের করে দেব। আমার ছেলের বউর মুখ দেখা থেকে কেউ আটকাতে পারবে না এবার। বলে হন হন করে চলে যায় রাহিমা বেগম। রিশাদ সাহেব ছেলের দিকে তাকিয়ে বলে, বুঝলে ইয়াস, তোমার মা একা আর ঝগড়া করে পেরে উঠছিল, একটা সঙ্গী চাইছে, এনে দাও তো তাড়াতাড়ি। বলে রুম ত্যাগ করে রিশাদ সাহেব। ইয়াস ভাবে এমন ফ্যামিলি কার আছে, ধেত তার ঘুমটা। ইয়াস উঠে সোফায় শুয়ে আবারও ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল 11:30, সবাই বাড়ির বাহিরে ওয়েট করছে। ইয়াসের বড় ভাই ইরফান, তার বউ ইরা, রাহিমা বেগম, রিশাদ সাহেব সকলে। কিন্তু বরের কোনো খবর নেই। রাহিমা বেগম রেগে বলেন, এই ছেলের ঘুম কি এই জীবনও ভাঙবে না ইরফানের বাপ? তোমার মতো হয়েছে। কি কি বললে? এই জন্য আমি তোমার সাথে কথা কম বলি। শ্বশুর শাশুড়ির এই মিষ্টি ঝগড়া দেখে ইরা হেসে বলে, মামুনি, তুমি এমন করো না, আমি ভাইয়াকে ডেকে আনছি, দাঁড়াও। আচ্ছা মা। ইরা গেল ইয়াসকে ডাকতে। ইরা গিয়ে দেখে ইয়াস মনের সুখে ঘুমাচ্ছে। ইরা গিয়ে জানালার পর্দা সরিয়ে দেয়। চোখে আলো পড়তেই উঠে বসে ইয়াস। ভাবি যান, এভাবে আমার ঘুমের শত্রু হচ্ছ কেন? কারণ তুমি এখনো ওঠো নাই, আর বাহিরে সবাই ওয়েট করছে। কি? কেন? কেন আবার? মেয়ে দেখতে যাওয়ার কথা না আজ? শিট, আমি তো ভুলে গিয়েছিলাম। এখন তাড়াতাড়ি উঠে রেডি হয়ে এসো, না হলে মামুনি আসলে তোমার খবর আছে। আমি আসছি 5 মিনিটে। ওকে। ইরা রুম থেকে চলে যায়। আর ইয়াস ফ্রেশ হয়ে এসে কাবাট খুলে একটা পাঞ্জাবি পরে নেয়। তারপর চুল সেট করে হাতে ওয়াজ পড়তে পড়তে বাহিরে আসে। ইয়াস দেখে সবাই গাড়িতে বসে আছে। ও গিয়ে বসে, তারপর চলে আসে। কিন্তু কারোরই খেয়াল নেই যে ইয়াস প্যান্ট পরে নাই। রাতে হাফ প্যান্ট আর গেঞ্জি পরে ঘুমিয়েছিল।
কিন্তু উঠে পাঞ্জাবি পরলেও পাজামাটা আর পরেনি। আনিশাদের বাসায় গাড়ি এসে থামতেই সকলে গাড়ি থেকে নেমে পড়ে। ইয়াশ ফোনের দিকে তাকিয়ে গাড়ি থেকে নামে। তারপর সামনে তাকিয়ে দেখে সকলে অবাক চোখে ওর দিকে তাকিয়ে আছে। আর রাহিমা বেগম রেগে তাকিয়ে আছে। মেয়ের বাড়ির সকলের মুখ টিপে হাসছে। কথায় কথায় ইয়াশের কানে এক কথা এলো, তা হলো হবু বর হাফ প্যান্ট পরে পাত্রী দেখতে এসেছে। কথাটা কানে যেতে ইয়াশ নিচে তাকিয়ে দেখে সে সত্যি পাজামা পরতে ভুলে গেছে। এমন ঘটনা বোধহয় আগে হয়নি। মেয়ে দেখতে এসেছে হবু বর হাফ প্যান্ট পরে। ইয়াশ অসহায়ভাবে তার মায়ের দিকে তাকিয়ে আছে। রাহিমা বেগম রেগে ভিতরে চলে যান। ইরফান যেতে নিলে ইয়াশ হাত ধরে আটকে দেয়। ছাড় আমার হাত, তোর সাথে দাঁড়িয়ে থেকে বরযাত্রী হতে আমি পারবো না। ভাইয়া হেল্প। আমি পারবো না, এখন এই হাফ প্যান্ট পরেই মেয়ে দেখো, গাদা একটা। ধ্যাত। সবাই ইয়াশকে রেখে ভিতরে গেল। তখন তোরসার বোনের হাজবেন্ড অনেক এগিয়ে আসে ইয়াশের দিকে। আরে তুমি এভাবে মুড অফ করো না, এসো আমি তোমাকে হেল্প করছি। থ্যাংক ইউ ভাইয়া, একমাত্র আপনি বুঝলেন আমার অবস্থাটা। অনেক রুমে এসে ইয়াশকে ওর একটা নিউ প্যান্ট পরতে দেয়। ইয়াশ খুশি হয়ে পরে নেয়, বাট প্যান্টটা এতই ঢিলা হয় যে খুলে যেতে নেয় বারবার। আসলে অনেক একটু গুলুমুলু টাইপ। ইয়াশের অবস্থা এখন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। আর কি করার, এই প্যান্ট পরেই কোনো রকম ধরে সোফায় গিয়ে বসে পড়ে ইয়াশ। বর্তমান ইরফান ওকে দেখে হেসে কুটি কুটি। আনিশার আম্মু সকলকে খাবার দিতেছে। সবাই একে অপরের সাথে কথা বলছে। তখনই ইয়াশের বাবা বলে, আমাদের তো সব কথা বলা হলো, এবার যারা সারা জীবন একে অপরের সাথে থাকবে তাদের একে অপরের সাথে আলাদা কথা বলা উচিত। আনিশার বাবা বলে, তাই তো। আনিশা মা, যাও ইয়াশ বাবাকে নিয়ে ছাদে যাও, কথা বলো দুজন। আনিশার নাক পিটপিট করছে অনেকক্ষণ ধরে। ভাবছিল কখন এখান থেকে উঠবে। তার মধ্যে এই কথা শুনে মেজাজ খারাপ হয়ে গেল ওর। তারপরও হাসি মুখে উঠে দাঁড়ালো। আর ইয়াশ প্যান্ট নিয়ে বহু কষ্টে ছাদে উঠল। বেশ অনেকক্ষণ ধরে দুজনেই চুপ। ইয়াশ ভাবছে কিছু বলবে। তখনই তোরসা সহ কয়েকজন কাজিন জুস নিয়ে এলো। আনিশা এই সুযোগে সাইডে গিয়ে নাক মুছে নিল। ওর কাছে টিস্যু থাকেই সবসময়, কিন্তু কথা হলো টিস্যুটা ফেলবে কোথায়? নিচে বিল্ডিং নির্মাণের কাজ চলছে, আর ছাদের মধ্যে ফেললে যদি ইয়াশের চোখে পড়ে যায় একটা লজ্জাজনক ঘটনা হবে। তাই আনিশা ঠিক করলো চোখ বন্ধ করে সামনের দিকে ছুড়বে। করলোও তাই। তারপর চোখ খুলতে দেখলো ইয়াশ ওর দিকে আসছে, আর ওর মাথায় টিস্যুটা। ইয়াশ বুঝেছে কিছু একটা ওর মাথায় পড়েছে। কি সেটা দেখার জন্য মাথায় হাত দিয়ে দেখলো টিস্যু। ইয়াশ অদ্ভুত চোখে আনিশার দিকে তাকালো। আনিশা মেকি এক হাসি দিয়ে ওখান থেকে সরে অন্য পাশে গেল। কাজিনরা চলে গেছে জুসের ট্রে রেখেই। আনিশার আম্মু ছাদে আচার রোদের জন্য একটা টেবিল রেখেছে, তার উপরেই জুসের ট্রে রেখে গেছে তোরসারা। আনিশা জুসের গ্লাস জোড়া থেকে একটি গ্লাস নিয়ে খেতে লাগলো। তখনই আনিশার পাশে এসে দাঁড়ায় ইয়াশ। ইতস্তত বোধ করছে ও। আনিশা বুঝেছে ইয়াশ এসে দাঁড়িয়েছে ওর পাশে, কিন্তু লজ্জায় তাকাতে পারছে না। ইয়াশ বলল, হ্যালো, ওয়াশরুম কোথায়? আমি নিয়ে যাচ্ছি, আসুন। আনিশা গ্লাসটা ট্রেতে রেখে ইয়াশের দিকে তাকালো। বেশ হাসি পাচ্ছে ওর। তবুও চেপে রেখে ইয়াশকে ওর রুমের ওয়াশরুম দেখিয়ে দিল। আর ইয়াশ অদ্ভুতভাবে তাকিয়ে আছে আনিশার দিকে। মেয়ে দেখতে এসে এমন পরিস্থিতিতে পড়তে হবে জানলে ইয়াশ আসতোই না। কালোই শ্যাম্পু করেছিল সে, এখন মন চাচ্ছে আবার গোসল করতে। এমনিতে ইয়াশ অলস, ঘুম তার ভীষণ প্রিয়। শ্যাম্পু করার ভয়ে শীতকালে একদিন পর পর গোসল করবে বলে এবার ঠিক করেছে। ইয়াশ কোনোরকম পাজামাটা ভালে করে বেঁধে চুল পরিষ্কার করে নিল। তারপর বের হয়ে দেখে আনিশা দাঁড়িয়ে আছে। ইয়াশ আনিশা দুজন একসাথে নিচে গেল। সবাই যেখানে আছে সেখানে। ওদের দেখতে একটা 5 বছরের ছেলে, আনিশাদের প্রতিবেশী ছেলে। সে বলে উঠল, এমা দেখো, ছেলে হয়ে মেয়েদের প্লাজো পরেছে। ছেলেটির পাশেই ছিল তার মা। এ কথা শুনতেই ছেলের মুখ হাত দিয়ে চেপে ধরল। আনিশা এবার হাসি আটকাতে পারল না, হেসেই দিল। হাসির মাঝে ইয়াশের দিকে তাকিয়ে হাসি বন্ধ করে সবার সামনে গিয়ে দাঁড়ালো দুজন। ইরফান ইয়াশের কানে কানে প্রশ্ন করল, কেমন লাগলো হবু ওকে? মেরা ভাই।
ইয়াশ অসহায় একটা লুক দিল। কি বলবে ও? আলাদা কথা বলতে গিয়ে কথা তো বলা হয়নি, উল্টো নাক মুছা টিস্যু ওর মাথা পড়েছে। ছি ছি, কি লজ্জাজনক কথা। কথা বলে সবাই ঠিক করলো 10 দিন ওর এঙ্গেজমেন্ট এবং 20 দিন পর বিয়ে। তারপর আরও কিছুক্ষণ কথা বলে ইয়াশরা চলে গেল। ইয়াশরা যেতে আনিশা সোফায় বসে গলা ফাটিয়ে হাসতে লাগলো। ওদিকে গাড়িতে মুখে বিরক্তি নিয়ে বসে আছে ইয়াশ। এরকম ঘটনা মেয়ে দেখতে গিয়ে কারোর সাথে আজ পর্যন্ত হয়েছে কিনা সন্দেহ। বাড়ি পৌঁছে ইয়াশ আগে গেছে শাওয়ার নিতে। এগিয়ে কফি খেতে ইয়াশকে ডাকছে রাহিমা বেগম। এই ছেলে আবার ঘুমিয়ে পড়েছে, আমি নিশ্চিত। কি এক কাণ্ড ঘটিয়ে এলো, হ্যাঁ? আমার মান সম্মান আর একটু হলে যাচ্ছিল। ওরা ভালো বলে রাজি হলো, না হলে এ ব্যাক্কেল ছেলেকে কেউ মেয়ে দিত না। ইয়াসের মা থামো তো, ছেলেটা না হয় একটা ভুল করে ফেলেছে। সারাটা সপ্তাহ তো কলেজে যায়, ক্লাস করাতে প্রফেসর বলে কথা, 2 দিনই তো বাড়ি থাকে, তাই এভাবে ঘুম নিয়ে খোঁটা দিচ্ছ। আর তাছাড়া ও তো বেকার নয় যে ওর কাছে কেউ মেয়ে দিবে না। তুমি থামো, একদম ছেলের হয়ে চাপাই গাইবে না। হাফ প্যান্ট পরে গেছিল ও মেয়ে বাড়িতে, আর কলেজে থেকে এসে এক ঘুম দেয়, রাতে ওঠে 2টা-3টা পর্যন্ত জেগে থাকে। এমন ছেলে আছে কোথায়? তাও এত বড় ছেলে, টিনেজার তো নয় যে এরকম করবে। বিয়ের আগে একটু এমন করছে, বিয়ের পর ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আর কফিটা দাও, আমি দিয়ে আসছি। ধরো, ভালো লাগলো না আর। বলে কফি রিশাদ সাহেবের হাতে দেন রাহিমা বেগম। ইয়াশ মাথা মুছতে মুছতে বের হলো। তখন এই রিশাদ সাহেব রুমে এলেন। রুমে এসেই ছেলেকে বললেন, দরজাটা লাগাও, কিছু কথা বলি, না হলে তোমার মা শুনলে আবার কেঁপে যাবে। ইয়াশ বাবার কথায় দরজা লাগিয়ে দিতে দিতে বলল, তোমরা যে এত বড় হইছো, কদিন পর দাদু দিদা হবা, এখনো এভাবে ঝগড়া করো কেন? আমি না তোর মা করে, ওই মহিলা আমার সাথে শত্রুতা আছে, কোনো জন্মের তারই প্রতিশোধ নিচ্ছে। আম্মু একটু এমন রকজটা হলেও মনের দিকে তো ভালো বাবা। তা তো ভালোই, বিয়ের পর প্রথম প্রথম ভালোই ছিল। আমার মনে হয় আমার বউ বদলে গেছে। বাবা, আচ্ছা বাদ দিছি, যেটা বলেছিল, মেয়ে কেমন দেখলে? ইয়াশের কপালে ঘাম জমতে শুরু করলো রিশাদ সাহেবের কথায়। নিজেকে সামলে নিয়ে বলল, ভালো, তবে ওকে বিয়ে করতে পারবো না বাবা। কেন, মেয়ের কি কোনো সমস্যা আছে? না বাবা, তা নয়, আসলে মেয়ে আমার থেকে ছোট অনেক। খুব বেশি ছোট না, তুমি এবার কলেজে জয়েন করছো, পড়াশোনা শেষ করে, আর ও ইন্টারে পড়ে। আর মেয়ে আমাদের পছন্দ, তেমন হলে 2 বছর অপেক্ষা করব। কি দরকার বাবা, বাদ দাও না। আমি বাদ দিলেও তোমার মা দিবে না। তুমি বলবা তোমার মেয়ে পছন্দ না, মা বারণ করে দিবে, কারণ তোমার পছন্দতে আম্মুর একটু বিশ্বাস নাই। এমনি বাবাকে ইন্টারেস্টলি অপমান করতে পারলি তুই ইয়াস? কই অপমান করলাম? আমি শুধু বললাম তুমি এটা বলবা। তোরা আমার ছেলে হয়েও তোর মায়ের পক্ষ কথা বলিস? বাবা, কিসের মধ্যে কি বলো? ঠিকই বলি, আমি তোর বিয়েটা পিছিয়ে দেব, কিন্তু এতে আমার লাভ কি? কি চাও তুমি? ড্রেসিং টেবিলের সামনে চুল সেট করতে করতে প্রশ্ন করে ইয়াশ। আজ রাতে তোর মা ঘুমালে তুই আমাকে একটা বিয়ারের বোতল এনে দিবি? অনেকদিন খাই না। বাবার কথায় চোখ চড়ক গাছ ইয়াশের। বাবা, তোমার না এসব খাওয়ার নিষেধ? মাঝে মধ্যে খেলে কিছু হয় না, তুই পারবি কিনা বল? ঠিক আছে, তবে জাস্ট 1 গ্লাস, এর বেশি নয়। ওকে। রিশাদ সাহেব খুশি মনে ইয়াশের রুম ত্যাগ করলেন। ইয়াশ বেডে বসে ভাবছে কার বাবা এমন আজব হয়, ছেলেকে কি না শর্ত দেয়। আসলে তার বাবা এখনো ছেলে মানুষই রয়ে গেছে। ইয়াশ মনে মনে বলে, আই লাভ ইউ আব্বু, মাই আইডল। রাত 10:30। খাবার টেবিলে সবাই উপস্থিত। খাওয়া শুরু করতে রাহিমা বেগম সকলের উদ্দেশ্যে বললেন, সবার মতামত কি? মেয়ে কেমন লাগলো? আমার কিন্তু বেশ ভালো লেগেছে। শাশুড়ি কোথায়? এরা বলে, আমারও ভালো লেগেছে মামনি। আমার আর মোহনার, ইরার নাম এখন থেকে মোহনা। যখন ভালো লেগেছে তখন তো আর কোনো কথাই নেই। মায়ের কথায় ইরফান বলে, আম্মু, তুমি যে জানতে চাইছো, যদি বলি আমার ভালো লাগে নাই, তাহলে কি বিয়ে ক্যান্সেল করবা? তুই বলার কে রে?
তুই, তোর বাবা আর তোর ভাই 3টে গরু। তোরা ভালো মন্দ কিছুই বুঝিস না। ইয়াসির মা, সব কথায় আমাকে না টানলে হয় না? আমি টানিনি, কথায় কথায় আসলো। রিশাদ সাহেব ছোট ছেলের কানের কাছে গিয়ে বলে, দেখলি তোর মা একটু সম্মান দেয় না আমায়। থাকছি না এ বাসায়। ইরফান, তোর বাবাকে বল আমি ছাড়া তাকে সহ্য করার মতো কেউ নেই। তুমি এটাও শুনছো? কান আছে আমার, শুনবই তো। বাবা মার ঝগড়া থামাতে ইয়াশ বলে, আব্বু, বাবা তোমাকে কিছু বলতে চাই। বল। আমি বলছি কি ইয়াসির আম্মু, বিয়েটা কিছুদিন পরে করাও, কারণ মেয়ে এখনো ছোট, এসএসসিটা দিক, তারপর না হয় বিয়ে হবে। এখন এঙ্গেজমেন্টটা করিয়ে রাখ। না, বিয়ের পরও তোর পড়াশোনা করতে পারে, এখন বিয়ে হলে কি সমস্যা? বুঝো না কেন? বুঝি, এসব রাখো আর খাও। তুমি বোঝার চেষ্টা করো। ওকে সেকেন্ড ইয়ারে উঠো, মেয়ে তারপর বিয়ে দিব। ঠিক আছে। ইয়াশ একটা স্বস্তির নিঃশ্বাস নিল। তারপর সবাই খাওয়া শেষ করে যে যার রুমে শুতে গেল। রাত 12টা 10। ইয়াশ রুমের দরজা দিয়ে মাথা বের করে উকি দিল। না, কেউ নেই। ইয়াশ গুটি গুটি পায়ে ড্রয়িং রুমে এলো। এসে দেখে রিশাদ সাহেব বসে বসে ঘুমিয়ে পড়েছে। ইয়াশ হাসে। সে তার বাবাকে ভালো করে শুইয়ে দিয়ে রুম থেকে কম্বল এনে গায়ে জড়িয়ে দেয়। বাবা, তুমি এখনো আগের মতোই কিউট আছো। লাভ ইউ বাবা। হয়তো সামনাসামনি কোনোদিন বলতে পারবো না, পৃথিবীতে একমাত্র বাবা তুমি আছো বলেই নিজের সব চাওয়া পাওয়া পূরণ হচ্ছে। লাভ ইউ বাবা। কথাগুলো বলে পিছে ঘুরতেই দেখে ইরফান দাঁড়িয়ে আছে। ভাইয়া, তুমি কখন এলে? একটু আগে। তোমার মন খারাপ কেন ভাইয়া? এমনি যা, ঘুমাতে যা। তোর হাতে কি ওটা? ইয়াশ বিয়ারের বোতলটা লুকিয়ে ফেলল। কিছু নাই ভাইয়া। আচ্ছা যা। ইয়াশ ওর রুমে চলে গেল। সকাল সকাল রেডি হচ্ছে ইয়াশ। আজ কলেজ যেতে হবে, ক্লাস আছে। ক্লাস শেষ করে বন্ধুদের সাথেও দেখা করতে হবে তাকে। তাড়াতাড়ি রেডি হয়ে এসে ব্রেকফাস্ট করতে বসে। সবাই আছে সেখানে। রিশাদ সাহেব আর ইরফান অফিস যাবে, মিটিং আছে আজ, আর তাই বাবা ছেলে দুজনেই সকাল সকাল যাচ্ছে। খাওয়া শেষ করে সবাই যে যার কাজে চলে গেল। ইয়াশ ড্রাইভিং পারে, তবুও ড্রাইভার নিয়ে এসেছে কারণ ড্রাইভ করতে ওর আলসেমি লাগে। বেশ কিছুক্ষণ পর কলেজের সামনে এসে গাড়ি থামলো। ইয়াশ নামতে ওর মুখে কেউ পানি ছুঁড়ে মারল। ইয়াশ সামনে তাকিয়ে দেখে আনিশা। এই মেয়েটাকে দেখার পর থেকেই কুফা লাগছে আমার। এখানে আবার কই থেকে আসলো? আনিশা ওর ফ্রেন্ডদের সাথে গল্প করছিল। তখন এই রাইসা, আনিশার ফ্রেন্ড, পানি খাচ্ছিল আর আনিশা পানির বোতলটা ওর হাত থেকে নিয়ে নেয় টান দিয়ে। যেহেতু বোতলের মুখ খোলা ছিল তাই টান দেওয়ার পানিটা এসে পড়ে ইয়াশের মুখে। আনিশা ইয়াশকে দেখে অবাক হয়। এ কি মিস্টার হাফ প্যান্ট, আপনি এখানে কেন? কি কি বললে তুমি? যা শুনলেন, বাট আপনি এখানে কেন? আমারও সেম প্রশ্ন, তুমি এখানে কেন? আমি এই কলেজের স্টুডেন্ট, আমি তো থাকবই। আর আমি এই কলেজের টিচার, তো আমিও তো থাকবই। কি? জি। তখন এই বেল বাজে ক্লাসে যাওয়ার। আনিশারা সবাই ক্লাসে যায়। ইয়াশ ভাবে, এমন বেইজ্জতি? হ্যাঁ, না হয় ভুলে হাফ প্যান্ট পরে গেছিলাম, তাই এভাবে বলবে। হাফ প্যান্ট পরা ছেড়ে দিলাম আজ থেকে। বলে ইয়াশও চলে যায়। আনিশা ক্লাসরুমে বসে ঘামছে। এটা কি করলাম? এখন যদি বাসায় বলে দেয়, থাক, তোরা আমাকে বলবি একবারও? আমরা কি জানতাম নাকি তুই স্যারের সাথে এমন ভাবে কথা বলবি? আল্লাহ জানে ক্লাস নিতে আসলে আবার কি হয়। আমি বুঝি না, আমার সাথে ওনার দেখা হলে কিছু না কিছু আজব হয়। কি হলো শুনি? শুনবি? আনিশা ওর বন্ধুদের সবটা বলে, শুধু এটা বাদে যে ইয়াশ হাফ প্যান্ট পরে গিয়েছিল। ইয়াশের সাথে মুখোমুখি হওয়ার ভয়ে আনিশা ফার্স্ট ক্লাসের পর বাকি ক্লাসগুলো করেনি, যদি ইয়াশের ক্লাস থাকে এই ভয়ে। তবে লাস্ট ক্লাস করবে বলে ক্লাসরুমে এলো। আনিশা আর ওর ফ্রেন্ড রাইসা একসাথে বসেছে। কিছুক্ষণের মধ্যে ক্লাসে ইয়াশ আসে।
আর ওকে দেখে আনিশার মুখ হা হয়ে যায়। ইয়াস সবাইকে বসতে বলে ক্লাস নিতে শুরু করে। আনিশা বই দিয়ে মুখ ঢেকে রেখেছে। ইয়াস পড়াতে পড়াতে হঠাৎ খেয়াল করে কেউ বই দিয়ে মুখ ঢেকে রেখেছে। ইয়াস তার সামনে গিয়ে বলে, এই তুমি কি নতুন? জানো না কি ক্লাস হচ্ছে? রাইসা আনিশাকে হাতে গুঁতা দিচ্ছে। স্যারের সামনে কিছু বলতেও পারছে না ও আনিশাকে। এদিকে ইয়াসের মেজাজ খারাপ হচ্ছে। ও এবার ধমকের সুরে বলল, এই মেয়ে, কানে শোনো না তুমি? সেই কখন থেকে কথা বলছি, কোনো রেসপন্স নেই। আজব। এবারও আনিশা চুপ। রাইসা বলল, স্যার আসলেও ঠান্ডা লেগেছে তো তাই কানে শুনছে না। কি? ঠান্ডা লাগলে কেউ কানে শুনে না এমনটা তো আগে শুনিনি। এটা একমাত্র ওরই হয়, আপনি বুঝবেন না। স্ট্রেঞ্জ। রাইসা একটা বলদ মার্কা হাসি দিল। ইয়াস আবারও পড়ানোতে মনোযোগ দিল। আগের ক্লাসে দেওয়া পড়া সবাইকে ধরছে। এবার আনিশার পালা। ও আগের মতোই বই মুখের সামনে ধরে আছে, যার জন্য ওর মুখ এখনো দেখেনি ইয়াস। এবার কোনো উপায় না পেয়ে আনিশা বইটা মুখের সামনে থেকে সরিয়ে ভ্যা ভ্যা করে কান্না করে দিল। এতে ইয়াস সহ সবাই শকড। ইয়াস অবাক হলেও সেটা প্রকাশ না করে জিজ্ঞেস করলো, কি হলো, তুমি কাঁদছো কেন? আনিশা কেঁদেই চলেছে। তুমি কি পড়া করে আসনি? কাঁদছো কেন? করেছি তো স্যার, আমি পড়া কমপ্লিট করেছি, বাট কি? আমার খালামণি মারা গেছে স্যার। শেষ দেখাটাও দেখতে পারলাম না স্যার। সে কি? কেন? এই যে আপনার ক্লাস। মানে হলো ক্লাস মিস হয়ে যেত, তাই আম্মু নিয়ে গেল না বলে কান্না করতে থাকে। এটা দেখে ইয়াসের খারাপ লাগেও বলে। আনিশা বসে পড়ে। আর তখনই রাইসা জিজ্ঞেস করে, তো খালামণি মারা গেছে, আগে বলিসনি তো? মরলে না বলবো। তার মানে? দেখ, আমি আগের ক্লাসটা করতে পারি নাই। ওই দিন খালামণির ছেলের বার্থডে ছিল বলে আসি নাই, তাই পড়াও পাইনি। তোর থেকে নিব মনে ছিল না, আর তাই এইটাই করলাম, না হলে আবার বকা খেতাম। আল্লাহ, তাই বলে তুই এটা বলবি? স্যার যদি জেনে যায় সত্যিটা? জানবে না, চুপ কর। কলেজ শেষে বাসায় আসতে আনিশা দেখে তার খালামণিরা এসেছে। আনিশা তার খালামণিকে দেখে ঢোক গিলল। ও নো, এখন কি হবে? এই মহিলা এসেছে মানেই আমার মাথা খাবে সারাদিন। আগেই রুমে চলে যাই। আনিশা পা টিপে টিপে রুমে যেতে নিলে আনিশার খালামণি মিসেস লাবণ্য আনিশার সামনে দাঁড়ায়। আনিশা একটা মেয়েকে হাসি দিল। আরে খালামণি, কখন এলে? একটু আগেই। সামনে তো তোর এঙ্গেজমেন্ট, তাই চলে এলাম। ও তুই কিন্তু আমার দেবরের ছেলেকে বিয়ে করলেই পারতিস। কত সুন্দর দেখতে, শুধু একটু মেয়ে বাতিক আছে, তাই বলে কি ও ভালো মেয়ে ডিজার্ভ করে না? নাও, শুরু হয়ে গেছে, পালাই। কি রে, কি ভাবছিস? কিছু না খালামণি, আমি ফ্রেশ হয়ে আসি বলে আনিশা দৌড়ে রুমে চলে যায়। বিকাল 3:54। আনিশা ঘুমিয়েছিল। হঠাৎ হাসাহাসির আওয়াজে ঘুম ভাঙলে ওর। উঠে ওড়না গলায় পেঁচিয়ে বাহিরে আসে। এসে দেখে এক দাঁতওয়ালি মহিলা পান খেয়ে বিকট ভাবে হাঁটছে। আনিশা এই মহিলাকে রাক্ষসের থেকে কম কিছু মনে হচ্ছে না এই মুহূর্তে, কেননা এই মহিলাই ওর জন্য সম্বন্ধ এনেছিল। বেশ কয়েকবার এই মহিলাকে আনিশা ভাগিয়েছে, তবে এবার ইয়াসের জন্য আনিশাকে দেখতে আসার পিছে এই মহিলারই হাত আছে তাতে নিশ্চিত আনিশা। ও ঘটক মহিলার সামনে যায়। ওকে দেখেই ভয় পেয়ে যায় লাভলি বেগম, কেননা আগের বার যখন পাত্র ছবি নিয়ে এসেছিল আনিশা ওনাকে মরিচের শরবত খাইয়েছিল। আনিশা ওনাকে সালাম দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আবার এসেছেন? আপনার ওই দিনের শরবত মনে হয় বেশি ভালো লেগেছিল, তাই আবার খাওয়ার শখ হয়েছে। আরে না মা, কি বলো, আমি আইছিলাম তোমার খালার সাথে দেখা করতে। মিথ্যা বলবেন না একদম। কই মিথ্যা কইছি? আচ্ছা আমি আসি বলে লাভলি বেগম কোনোরকম যান হাতে নিয়ে বেরিয়ে গেলেন। এনার স্বভাব খুবই খারাপ।
18 বছরের কোনো মেয়েকে দেখলেই হয়েছে বিয়ের জন্য পাত্রপক্ষের ডালি নিয়ে হাজির হয়। লাভলি বেগম যাওয়ার পর আনিশা দরজা লাগাতে যায়, কিন্তু কপাল খারাপ থাকলে যা হয়। আনিশা দরজা লাগাবে এমন সময় দুটো গাড়ি এসে থামে ওদের বাসার সামনে। কে এসেছে দেখার জন্য আনিশা ওয়েট করে। তখন এই গাড়ি থেকে ডার্ক ব্লু পাঞ্জাবি পাজামা পরে ইয়াশ নামে, তারপর একে একে সবাই নামে। এ কি, এনারা এখন আমাদের বাসায় কেন? আনিশা তাড়াতাড়ি দরজা লাগিয়ে আসতেই দেখে ওর আম্মু দাঁড়িয়ে আছে। ওভাবে হাঁপাচ্ছিস কেন? আর দরজা খুলে দে, এক্ষুনি ইয়াশরা আসবে। কেন আম্মু? তোর খালামণিদের সাথে পরিচয় করিয়ে দিব, আর এঙ্গেজমেন্টের জন্য শপিংয়ে যাব। তুই আর ইয়াশও যাবি, তোদের হাতের মাপটা লাগবে। বলতে বলতেই বেল বেজে ওঠে। আনিশার আম্মু দরজা খুলতে গেলেন। আনিশার মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে এলো, বাস। আনিশা দৌড়ে ওর রুমে যেতে নিল, কিন্তু দরজার সাথে বেজে চিটপটাং হয়ে পড়ে গেল। পড়ে যাওয়ার শব্দতে সকলে এলো। এসে আনিশাকে এভাবে পড়ে থাকতে দেখে থ হয়ে গেল। আনিশার আম্মু রেগে বলে, এভাবে পড়লে কি করে? আম্মু পড়ি নাই তো, আমি তো ডান্স করছিলাম। আনিশার কথায় উপস্থিত সকলে আরেক দফা অবাক হলো। আনিশার খালামণি বলল, তুই না দৌড়াদৌড়ি বেশি করিস, নে ওঠ। আনিশা বহু কষ্টে উঠল। কোমরটা বোধহয় গেছে, কাউকে বলতেও পারছে না। খুঁড়িয়ে খুঁড়িয়ে রুমে গেল। আনিশার আম্মু ইয়াসদের বসতে বলল। সবাই বসে গল্প করছে। তখনই আনিশার আম্মু সকলের সাথে তার বোনকে পরিচয় করিয়ে দিলেন। ইয়াস মুখ ফসকে বলে ফেলল, মরা মানুষ জিন্দা হলো কি করে আন্টি? ইয়াসের কথায় আনিশার আম্মু মিসেস মুক্তা বেগম বেশ চমকে ওঠে। এসব কি বলছো বাবা? আমার বোন মরবে কেন? কেন তা জানি না, তবে আনিশা আজ কলেজে বলল ওর খালা মারা গেছে, তাই ভাবলাম ইনি হয়তো সেই। সি আপু, তোর মেয়ে আমার জিন্দা মেরে ফেললো রে। লাবণ্য বেগমের মরা কান্না শুরু হওয়ার আগে রিফাত সাহেব, আনিশার বাবা, এলেন। কি হয়েছে? দুলাভাই, আপনার মেয়ে আমাকে মেরে ফেলেছে। মিথ্যা বলা স্বভাব তোমার আর গেল না লাবণ্য? কই, তুমি তো ঠিকই আছো। রিফাত সাহেবের কথায় একটু দমে গেলেন লাবণ্য বেগম। রিফাত সাহেব সকলের সাথে গল্পে মশগুল হয়ে গেলেন, আর আনিশার বলা কথাটা কটিয়ে দিলেন। তবে এখনো রিয়াস বুঝতে পারছে না আনিশা কেন এমন কথা বলল। আজব, বড়ই অদ্ভুত মেয়ে, তার বউ হতে চলেছে। বিকেলে সকলে শপিংয়ে এসেছে। মূলত এনগেজমেন্টের যাবতীয় শপিং আজই করা হবে। ইয়াস চেষ্টা করছে একবার আনিশার সাথে কথা বলার, কিন্তু সুযোগ করে উঠতে পারছে না। এখন কথা বলাটাও জরুরি। এদিকে আনিশা এড়িয়ে চলার চেষ্টা করছে ইয়াসকে। আমার কোমরের ব্যথা কমে না কেন? এই অবস্থায় আবার আমাকে টেনে এনেছে। খালামুনি যে 2 ঘন্টা আগে ঘুরাবে। আনিশা মনে মনে কথাগুলো ভাবতে ভাবতে হাঁটছিল, তখনই কারোর বুকের সাথে বাড়ি খায়। উপরের দিকে তাকিয়ে দেখে ইয়াস। স্যার আপনি? এখন অবাক হচ্ছ যেন আজ প্রথম দেখলে? না মানে তা না, আমি ভয় পেয়ে গেছিলাম। এভাবে হাঁটছো কেন? ভালো করে হাঁটো। আপনার জন্য আমার কোমর ভাঙছে, আর এখন আসছেন বলতে ভালো করে হাঁটতে। আমি কি বলছিলাম তোমাকে ফ্লোরে নাগিন ড্যান্স করো? বলে ইয়াস পকেটে 2 হাত গুজে চলে যায়। কি বলে গেল? শুধু শুধু অপমান করলো। বুঝেছিল যখন যে আমি পড়ে গেছি, একটু ডক্টরকে তো ডাকতে পারতো। প্রায় ঘন্টাখানেক পর ওদের শপিং শেষ হলো। ডিনার করে সবাই বাসায় যাবে। ডিনারের পর যে যার গাড়িতে উঠে পড়ে। আনিশা দুটো গাড়ির সামনে গিয়েই দেখে জায়গা নেই। আম্মু, তুমি কি আমাকে ফেলে যাবা? কেন এমনটা মনে হয় তোমার? তুমি ইয়াসের সাথে যাবা। কি? তখন লাবণ্য বসে। আরে যা যা, জামাই বাবার সাথে যা, কথা বলবি তোরা, তোদের মধ্যে জড়তা কেটে যাবে। কিন্তু কোনো কিন্তু না, আনিশা যাও। আর কি করার, আনিশাকে যেতেই হলো। ইয়াসের গাড়ির সামনে আসতে বাকি দুটো গাড়ি চলে গেল।
মানে এখন স্যার যদি আমাকে মেরে গুম করে দেয়, আমাকে বাঁচানোর জন্য কেউ নেই। আনিশাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ইয়াশ বলে, মিস নাগিন, এভাবে দাঁড়িয়ে না থেকে উঠুন, এমনিতেই লেট হয়ে গেছি আমরা। আনিশা উঠল। ইয়াশ চুপচাপ ড্রাইভ করে যাচ্ছে। আনিশাও চুপ। বেশ কিছুক্ষণ পর গাড়ি চলতে চলতে থেমে গেল। আনিশা প্রায় ঘুমিয়ে পড়েছিল, তাই চমকে উঠে জিজ্ঞেস করলো, কি হলো স্যার? বুঝলাম না, দাঁড়াও, নেমো না, দেখছি। ইয়াশ নামলো দেখতে। আনিশা গ্লাস নামিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে স্যার? যা হওয়ার তাই হয়েছে, কুফা সাথে নিয়ে আসছি, 2টা টায়ার গেছে। কি? এখন যাব কিভাবে? জানি না আমি। স্যার কি হলো, আপনি এমন রিয়াকশন দিচ্ছেন কেন? তুমি স্যার ডাকা অফ করো। স্যার শুধু কলেজে, আর বাহিরে। বাহিরে কি? ইয়াশ কিছু বলতে গিয়েও থেমে গেল। মনে মনে নিজেকে বলল, কি হয়েছে তোর ইয়াশ? কি বলতে যাচ্ছিলি যে তুই ওর হাজব্যান্ড? সিরিয়াসলি, এখনো বিয়ে হয়নি, আর তুই তো এই বিয়ে করতেই চাস না, মাথা গেছে তোর? ও স্যার, বলো। কাব্য বুক করুন একটা। নেটওয়ার্ক নেই এখানে, ফাঁকা হাইওয়ে একটা। মানে এখানে আপনি যদি আমাকে মেরে গুম করে দেন, কেউ আমায় খুঁজে পাবে না? ইয়াশ কি উত্তর দিবে, ওর জানা নেই। এমন টাইমে কেউ এগুলো কিভাবে ভাবতে পারে। এখন টায়ার চেঞ্জ করতে হবে। ও তাড়াতাড়ি করুন। ওই মিস বকবক, আমাকে হেল্প করো, তোমার জন্যই এগুলা হচ্ছে। মানে কি স্যার? মানে তুমি কুফা। কি বললেন? আমি আন্টিকে বলবো আপনি আমার সাথে বাজে বিহেভ করেছেন। কখন করলাম? আচ্ছা নামো, হেল্প করো। আমি পারি না তো। আমি যা বলবো তাই করে দিও, তাতেই হেল্প হবে। ওকে। এরপর আনিশা ইয়াশকে হেল্প করে ইয়াশ টায়ার চেঞ্জ করে। আনিশা দেখে ইয়াশকে কিউট লাগছে। মনে মনে আনিশা বলে, স্যার তো মাশাআল্লাহ অনেক কিউট, তাতে আমার কি, স্যার তো স্যারই। আনিশাকে ভাবতে দেখে ইয়াশ বলে, এই যে মিস, চলুন। আনিশা গাড়িতে উঠলো, ইয়াশও। বাসায় পৌঁছাতে পৌঁছাতে আনিশা আবার ঘুমিয়ে পড়ে। ইয়াশ ওকে ডাকে কিন্তু উঠে না। ইয়াশ আনিশার আম্মু আর বাবাকে ফোন করে পরে ওরা এসে আনিশাকে নিয়ে যায়। ইয়াশ ওর বাসায় চলে যায়। কয়েকদিন পর ওদের এঙ্গেজমেন্ট হয়ে যায়। কলেজের কেউ এখনো জানে না ইয়াশ আনিশার উঠবি হাজবেন্ড, শুধু আনিশার ফ্রেন্ডরা জানে। এনগেজমেন্টের 3 দিন পর একদিন রাত 12:02 আনিশা ইয়াশকে ফোন করে। 13 বার ফোন করার পর ইয়াশ ফোন ধরে। হ্যালো স্যার, আপনি কি বেঁচে আছেন? আনিশার কথায় ইয়াশ একবার ফোন স্ক্রিনে দেখলো, তাতে বড় করে লেখা মিস কুম্ভকর্ণ। তুমি কি এত রাতে আমাকে এটা বলতে কল দিয়েছো আনিশা? না স্যার, কালকে দেখা করতে পারবেন? কখন? বিকেল 5টায়। ওকে। ওকে স্যার, ঘুমান। গুড নাইট। ইয়াশ আবারও ঘুমিয়ে পড়ল। আনিশা কল কেটে গেম খেলতে লাগলো। পরের দিন আনিশা সকাল সকাল উঠে রেডি হয়ে কলেজে গেল। আজ অবশ্য আনিশার কলেজ যাওয়ার ইচ্ছে ছিল না, মায়ের কথাতে রাজি হওয়া। আনিশা কলেজ শেষ করে কলেজের কাছে এক রেস্টুরেন্টে গেল। ইয়াশের অপেক্ষা করতে লাগলো। আজ ইয়াশের সাথে আনিশার দেখা হয়নি, ওর ক্লাস ছিল না। ইয়াশের জন্য কফি শপে ওয়েট করছে আনিশা। আনিশার মেজাজ খারাপ হচ্ছে এখন, কারণ 5:30 বাজে, ইয়াশের খোঁজ নাই। অবশেষে 5:30 ইয়াশ আসে। সরি, একটু লেট হয়ে গেল। ও একটু, পুরো 30 মিনিট লেট আপনি। আপনার ওয়েট করতে করতে ঘুম পেয়ে গেছে। কুম্ভকর্ণ? কি? কিছু না। শুনুন যা বলছিলাম, আমি এই বিয়ে করতে চাই না। আমিও চাই না। আপনি তো চাইবেনই না, কত সুন্দর সুন্দর ললনা আছে কলেজে, ওদের সাথে লাইন মারবেন। নাউজুবিল্লাহ। ঢং করবেন না, আমি জানি সবটা। জীবনে ঘুমের থেকে বেশি ভালো কাউকে বাসিনি। ওমা, এমন করার কিছু হয়নি। আপনি আপনার বাড়িতে বলুন বিয়ে ক্যান্সেল করতে। আমি পারবো না। আজব বলেন না। না, আম্মু আমাকে খেয়ে ফেলবে, তুমি বলো। আরে বাহ, আপনি তো ভালোই। হ্যাঁ, নিজে মায়ের ভয়ে বলতে পারবেন না, এদিকে আমাকে বলতে বলছেন। তোমারও সেম কাহিনী। তো এখন পালাবো। কি? কার সাথে? আপনার সাথে। মানে কি? আমি পালাবো কেন? পালাবেন আমার সাথে, আর সবাই ভাবে অন্য কারোর সাথে পালিয়েছেন, তাতে আমাদের বিয়েটা ক্যান্সেল। তোমার সাথে কেন পালাবো? অন্য কেউ আছে পালানোর? না তো। তো প্ল্যান অনুযায়ী কাজ শুরু। ওকে।
ওকে। 15 দিন পর আজ গায়ে হলুদ ইয়াশ আনিশার। আনিশার ফোনে কলের উপর কল আছে, ধরার নাম নেই, কারণ আনিশা ঘুমে ব্যস্ত। আনিশার আম্মু রুমে এসে দেখে ফোন বাজছে। আনুমা উঠো, দেখো তোমার ফোন বাজছে। আনিশার হুঁশ নেই। আনু, হ্যাঁ আম্মু। ফোন বাজছে। ও হ্যাঁ হ্যাঁ। আনিশা ফোন রিসিভ করলো। আনিশার আম্মু ফুলের ডালা নিয়ে রুম থেকে চলে গেল। ফুলগুলো সব আনিশার রুমে রাখা হয়েছে। আনিশা দরজা নক করে কথা বলা শুরু করে। হ্যালো। কি, কখন থেকে কল করছি? ঘুমাচ্ছিলাম। বাহ, আমি আছি চিন্তায় আর মহারানী ঘুমায়। খোটা দিলেন? না। আচ্ছা, তো শুনুন, আমি গায়ে হলুদের পর আপনার বাসার বাইরে ওয়েট করবেন, আমি আসবো। ওকে, কি কি করা লাগবে এই জীবনে কে জানে। কিছু বললেন? না। আনিশা কল কেটে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। তারপর গার্ডেনে গেল। সেখানে গায়ে হলুদ হবে। বেশ মজা করে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হলো। আনিশা গোসল করে হলুদ রং গাউন পরে নিল। তারপর একটা ওড়না দিয়ে মুখ ঢেকে সবার চোখ এড়িয়ে বাসা থেকে বের হলো। সন্ধ্যা 7:25। বাইকের পিছনে বসে আছে আনিশা। ফুল স্পিডে বাইক চালাচ্ছে ইয়াশ। ওদের পিছনে 2টা গাড়ি, একটাই আনিশার বাবা মা, অন্যটাই ইয়াশের। জোরে চালান স্যার, ধরা পড়লে যদি দেখে একে অপরের সাথে পালাচ্ছি তাহলে কি হবে ভাবতে পারছেন? সেটা তোমার প্ল্যান করার আগে ভাবা উচিত ছিল। আপনিও তো না করেননি। আমার দোষ? তখন এই পিছন থেকে চিল্লিয়ে আনিশার বাবা বলে উঠল, মা দাঁড়াও, আমাদের কথা শোনো। সব রেডি, কাল বিয়ে, আজ এভাবে পালাবে, সমাজে মুখ দেখাবো কি করে? তার পিছনের গাড়ি থেকে ইয়াশের মা বলছে, ইরফানের বাচ্চা, তুই আমার সামনে আয়, চর মেরে তোর দাঁত ফেলে দেব। তুই কোন চুলের সাথে পালাচ্ছিস? আমার কত সুন্দর বৌমা তোর জন্য অপেক্ষা করছে। রাত বের হলে তোদের বিয়ে। ফ্যামিলির কথা শুনে ইয়াশ আনিশা একে অপরের দিকে তাকালো। স্যার, ওরা যদি জানে আমরা একে অপরের সাথে পালাচ্ছি তখন? তোমার জন্য জীবনটা তেজপাতা হয়ে গেল। এমনি কুফা বলি না। কি? চুপ। ইয়াশের ধমকে আনিশা চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর, শিট। কি হলো স্যার? পেট্রোল শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। এখন কি হবে? গণধোলাই খাবো। আমি খাবো না, আপনি খেলে খেতে পারেন। আমার কিউট কিউট হাত পা। আরে মেরি মা, চুপ। একটু পরে বাইক থেমে গেল। গাড়ি দুটো প্রায় কাছে চলে এসেছে। স্যার কি করব? পালাও। আনিশার হাত ধরে নিয়ে দৌড়াতে লাগলো ইয়াশ। দৌড়াতে দৌড়াতে দুজন একটু দূরে একটি বাড়ি দেখতে পেল। ওরা গিয়ে সে বাড়িতে নক করলো। বেশ কিছুক্ষণ পর এক মাঝবয়সী মহিলা বেরিয়ে এলো। কে আপনারা? ইয়াশ বলল, আমি ইয়াশ ও আনিশা। আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে, আজকের জন্য থাকতে পারি? আপনারা কি স্বামী স্ত্রী? ভিতরের ঘর থেকে মাঝবয়সী এক লোক প্রশ্নটি করতে করতে বেরিয়ে এলো। ইয়াশ উত্তর দেওয়ার আগেই আনিশা বলল, না, আমরা আনমেরিড। তখন এই মহিলাটি বলল, না না, তাহলে থাকতে দিতে পারবো না। ইয়াশ মহিলাটিকে বোঝাতে বোঝাতে বলল, দেখুন, জাস্ট 2 ঘন্টা থাকতে দিন, তারপর আমি আমার ফ্রেন্ডকে কল করছি, ও গাড়ি নিয়ে আসবে। লোকটি তখন বলল, তোমাদের সম্পর্কটা কি? আনিশা বলল, হবু জামাই বউ। লোকটির মুখ হা হয়ে গেল। বলল, বিয়ে থেকে পালাচ্ছ? মীরার বাবা আমার সুবিধার লাগছে না, পুলিশকে কল করো। ইয়াশ লোকটির হাত ধরে বলল, না, এমনটা করবেন না। ওর বাবা আমাদের বিয়ে মানবে না বলে পালিয়ে এসেছি। এখন পুলিশ কল করলে ওকে হারিয়ে ফেলবো। ইয়াশের কথা শুনে লোকটির মায়া হলো। ওদের ভিতরে যেতে দিল। তোমরা কোনো চিন্তা করো না, একবার বিয়ে করে ফেলো, পরিবারের লোকজন মানতে বাধ্য। আঙ্কেল, করব বিয়ে। করব কি, আমি আসি না? আর একদম লুকিয়ে এমন করে থাকার দরকার নেই। এসো আমার সাথে। কোথায়? চলো, গেলেই দেখতে পাবে। ওকে। কোথায় নিয়ে যাবে? আমি যাব না স্যার। আম্মু বাবারা এতক্ষণে চলে গেছে, চলুন ফিরে যাই। এটা আগে বললে এত কিছু হতো না। সরি স্যার। ফেসে গেছি, এখন ভালোই ভালোই এখন থেকে বের হলে বাঁচি। সোজা বাসায় যাব আর সবাইকে সরি বলবো। স্যার। লোকটি ইয়াশ আর আনিশাকে নিয়ে কাজী অফিস গেল। সেখানে গিয়ে ইয়াশ আর আনিশার মুখ হা হয়ে গেছে।
লোকটি ওদের নিয়ে ভিতরে গেল। ইয়াশ আনিশা দুজন চুপ। কিছু বললেই পুলিশে কল করবে এই লোক, আরও ফেঁসে যাবে ওরা। লোকটি ইয়াশ আনিশার উদ্দেশ্যে বলল, রেদওয়ান আমার ছোটকালের বন্ধু, তাই ওকে এই সময়েও পাওয়া গেল। নে দোষ, তাড়াতাড়ি বিয়ে পড়াম। কাজী লোকটি বিয়ে পড়াতে শুরু করলো। বিয়ে হয়ে গেল দুজনের। বিয়ে শেষ হতে লোকটি বলল, চলো এবার তোমাদের বাড়িতে, দেখি কে কি বলে। না আঙ্কেল, তা লাগবে না, আমরা নিজেরা যাব। তাও আমি যাচ্ছি যদি ঝামেলা হয়। না আঙ্কেল, থাক, আপনাকে কত কথা শুনতে হবে। অনেক কষ্টে বুঝিয়ে ইয়াশ আর আনিশা লোকটার আশাটা আটকালো। লোকটি বলল ওদের বাসার সামনের ওদের নামিয়ে দিয়ে যাবে। কি করার, আর ওরা রাজি হলো। লোকটি বাসার সামনে ওদের নামিয়ে দিয়ে চলে গেল। আনিশা ইয়াশ একে অপরের দিকে তাকিয়ে আছে। অপরাধীর মতো মুখ করে বাড়ির বেল বাজালো। ড্রয়িং রুমে বসে আছে রিশাদ সাহেব, রাহিমা বেগম, ইরফান, মোহনা, সকলে। বারবার মূর্ছা যাচ্ছেন রাহিমা বেগম। রিশাদ সাহেব এবার রেগে বলল, হয় জ্ঞানে থাকো, না হলে অজ্ঞান হয়ে থাকো। এই বারবার মূর্ছা যাচ্ছ কেন? তুমি আমার ছেলেকে এনে দাও, আমার বৌমার কি হবে? কথা বলা শেষ না হতে রাহিমা বেগম আবারও মূর্ছা গেলেন। এবার রিশাদ সাহেবের মেজাজ আরও খারাপ হচ্ছে। ইরফান, এই মহিলার মাথায় পানি ঢাল। মোনারামু মাথায় পানি ঢালো, আমি ডক্টরকে ফোন দিচ্ছি। আনিশার বাবা মা ও ইয়াসদের বাসায় আছে। আনিশার বাবা মা এখনও বলেনি যে আনিশাও পালিয়েছে। ইয়াস পালিয়েছে শুনে রাহিমা বেগম 3 বার মূর্ছা গেলেন। আনিশাও পালিয়েছে শুনলে না জানে কি হয়, এই জন্য আনিশার বাবা মা এটা বলেনি। বেল বেজে উঠল হঠাৎ। মোহনা গিয়ে দরজা খুলে দিল। পিছন থেকে ইয়াসের বাবা বলল, কে এসেছে বৌমা? বাবা, ইয়াশ এসেছে। কথাটা বলতে দেরি রিশাদ সাহেবের দৌড়ে দরজার সামনে আসতে দেরি হয়নি। দরজার সামনে আসতেই থ হয়ে গেলেন রিশাদ সাহেব। আনিশার বাবা মাও এগিয়ে এলো, সকলেই থ হয়ে ওদের দেখছে। রিশাদ সাহেব চেঁচিয়ে বললেন, এসব কি ইয়াস? আর বৌমা, তুমি ওর সাথে নিশ্চয়ই ওকে রাস্তায় থেকে এনেছো। কই যাচ্ছিল? আমার জুতা কই, নিয়ে আসো, কেউ ওকে কয়টা বাড়ি দে। বাবা, ইয়াশকে বলতে না দিয়ে ইরফান বলল, বাবা, আমাদের উচিত ভিতরে গিয়ে কথা বলা। এভাবে বাইরে দাঁড়িয়ে কথা বললে প্রতিবেশীরা কি ভাববে? সকলে ভিতরে এলো। রাহিমা বেগম বসে আছেন। রিশাদ সাহেব রাহিমা বেগমকে বসে থাকতে দেখেই বললেন, এ কি, এই মহিলা কি দেখি জ্ঞানী আছে? ওমাগো। আনিশার বাবা বলে, বেআই মশাই, এখন ঝগড়া রাখুন, শুনি আগে কি হয়েছে। ঠিক আছে, কিন্তু সব শোনার আগেই যদি এই মহিলা আরেকবার মূর্ছা গিয়ে আমার বুকের পর ধর ফরানো বাড়িয়ে দেয়, তাহলে কিন্তু বাড়ি ত্যাগ করবো আমি। সে কি? আহা, বেআই মশাই বসুন, নিন পানি খান। রিশাদ সাহেব পানি খেয়ে নিলেন। ইয়াশকে উদ্দেশ্য করে ইরফান সর্বপ্রথম প্রশ্ন করল, কি হয়েছিল তোর? এভাবে বাড়ি থেকে পালালি কেন, তাও আবার বিয়ের আগের দিন? আসলে ভাইয়া হয়েছে কি? কি হয়েছে? আবার নিশ্চয়ই কোনো মেয়ে নিয়ে কাহিনী আছে। সব বাপের স্বভাব পেয়েছে। রাহিমা বেগমের কথায় তেলে বেগুনে জ্বলে উঠলেন রিশাদ সাহেব। রেগে বললেন, সব বিষয়ে আমার দোষ টানা কি তুমি বাদ দিবে রহিমা? রাহিমা বেগম মুখ ঘুরিয়ে নিলেন। তার অভিমান হয়েছে এই মুহূর্তে ছেলের উপর। রিশাদ সাহেব এবার আনিশাকে উদ্দেশ্য করে বললেন, মা, তুমি বলো এই গাধাটাকে কোথায় পেয়েছো? আর তোমার বাবা বলল তুমি নাকি পার্লারে গিয়েছিলে, সেখানে কি এই গাধাটা ছিল? আনিশা বেশ অনেকক্ষণ চুপ থেকে বলল, আঙ্কেল, হয়েছে কি, আমি পার্লার থেকে আসার সময় দেখি রোড সাইডে বসে কান্না করছিল উনি। আনিশার কথায় ইয়াসের কাশি উঠে গেল। কোনো রকম নিজেকে সামলে চোখ বড় বড় করে আনিশার দিকে তাকালো। আনিশা আবারও বলল, উনি যার সাথে পালিয়েছেন সে ওনার সব নিয়ে বেগে গেছে। মানে? আনিশার বাবার প্রশ্নে আনিশা ঢোক গিলল। ইয়াস বলে, মানেটা আমি বলছি আঙ্কেল। বলো বাবা। আমি যার সাথে পালিয়েছিলাম সে একটা চুড়েল ছিল, আমার পকেট মেরে পালিয়ে গেছে, তাই রোডে বসে শোক পালন করছিলাম। আনিশা রাগী চোখে ইয়াসের দিকে তাকালো, কিন্তু কিছু বলতে পারল না, কারণ কিছু বললেই এখন ফেঁসে যাবে আর বাজে দিকে চলে যেতে পারে ব্যাপারটা। রিশাদ সাহেব কপাল চাপড়ে বলেন, শেষে কিনা এই পকেট মার মেয়ের প্রেমে পড়েছিলে তুমি? সি সি। ইরফান বলে, তোকে কত ভালোবাসতাম, সব সময়
ব্র্যান্ডেড জিনিস কিনে দিতাম, আর সেই তুই কিনা। আঙ্কেল, এটা বাদ দিন, না যায় হওয়া তা হয়ে গেছে। ইরফানও বলে, বাবা, এটা নিয়ে পরে কথা বলবে। কাল বিয়ে। আঙ্কেল আন্টি, আপনাদের কি কোনো সমস্যা আছে বিয়েতে? না। আনিশার মা আনিশার দিকে তাকিয়ে কথাটা বলল। সবাই বেশ চুপচাপ হয়ে বসে আছে। ইয়াশ একাই অপরাধীর মতো বসে আছে। আনিশা এ যাত্রায় বেঁচে গেছে বলে সে ভীষণ খুশি। হঠাৎ নাক ডাকার ভয়ঙ্কর শব্দে সকলে চমকে উঠে। রিশাদ সাহেব বলেন, এই মহিলা আর ঘুমানোর সময় পায় না। থাক বাবা, মা ক্লান্ত, অনেক চিন্তা করছে আজ। মোনা মা, এভাবেই এই মহিলার সাবাই গিয়েও না। আমার পিলে চমকে গিয়েছিল, ভেবেছিলাম সার এলো ওই থেকে এখানে। বাবা মা শুনলে তোমার খবর ছিল। ইরফানের কথায় দমে গেলেন রিশাদ সাহেব। আনিশার বাবা মার সাথে কথা বললেন রিশাদ সাহেব। আগামীকালই ইয়াশ আনিশার বিয়ে হবে, আর ইয়াশের করা ব্যবহারের জন্য রিশাদ সাহেব মাপ চাইতে গেলে আনিশার বাবা বাধা দেন। তারপর বেশ কিছুক্ষণ গল্প করে আনিশারা ওদের বাড়ি চলে যায়। পরের দিন সকাল সকাল ঘুম ভাঙে আনিশার। বিয়ে আচর, মনে মনে খারাপও লাগছে আবার ভয়ও লাগছে কালকের ঘটনাটার জন্য। আনিশার আম্মু রুমে এসে আনিশার কাছে বসলো। আনু, কি ভাবছো মা? না মানে আম্মু, কালকে তুমি যার সাথে পালিয়েছিলে সেটা ইয়াসি ছিল, তাই না? আনিশা অবাক হয়ে ওর মায়ের দিকে তাকালো। আমি তোমার মা আনিশা। আমি জানি না কেন তোমরা এই কাজটা করেছো, তবে জানাজানি হলে কেলেঙ্কারি হয়ে যেত, তাই আমি চুপ ছিলাম। কালকে পালানোর সময় ইয়াসের ড্রেস আমি খেয়াল করেছিলাম। সরি আম্মু, আমি চাইনি তোমাকে কষ্ট দিতে। ইটস ওকে বাচ্চা, এমনটা আর করো না। করব না। আনিশার আম্মু আনিশার কপালে চুমু দিল। দুপুরের দিকে কনেসহ অনেকে বেরিয়ে গেল পার্লারের উদ্দেশ্যে। অন্যদিকে দুপুর 1টা বাজে। ইয়াশ কম্বল মুড়ি দিয়ে ঘুম। রাহিমা বেগম ছেলে রুমে এসে ফ্যানের সুইচ অন করে দিল। তারপর কম্বল সরিয়ে গায়ে পানি ঢেলে দিল। লাফিয়ে উঠে বসলো ইয়াশ। আম্মু, কি করলা এটা? তোর আজকে বিয়ে, তুই এখনো ঘুমাচ্ছিস কেন? বিয়ে? কার? ধুর, স্বপ্ন দেখছি। ইয়াশ, আমার কিন্তু রাগ হচ্ছে। কেন? রাহিমা বেগম ইয়াশের মুখে পানি দিলেন। মনে পড়লো কিছু? হ্যাঁ। এবার উঠে রেডি হয়ে 1 ঘন্টার মধ্যে, বলে রাহিমা বেগম রুম ত্যাগ করেন। ইয়াশ ফেসবুকে ঢুকে মেসেঞ্জার চেক করলো। না, কোনো নিউজ মেসেজ নেই। ইয়াশ রেডি হতে চলে গেলেন। বিকেলে 3:45 বরযাত্রী এলো। সব রিচুয়ালস কমপ্লিট করে ইয়াশরা ভিতরে গেল। আনিশাও পার্লার থেকে চলে এসেছে। সকলে গল্প করছে। তখনই কাজী এলো। ইয়াশ আর আনিশার মাঝে একটি পর্দা দেওয়া, তাই কেউ কারোর মুখ দেখতে পারেনি এখনো। কাজীকে দেখার জন্য দুজনের সামনে তাকালো। কাজী আর কেউ না, রেদওয়ান। ইয়াশ আনিশা দুজনে একসাথে বলল, আনিশা নো। কাজীকে দেখে দুজন এমন করে চিল্লিয়ে উঠল যে সবার নজর এখন ওদের দিকে। রাহিমা বেগম বললেন, সারের মতো চেঁচাচ্ছ কেন? ইয়াশের মুখ চুপসে গেল। আনিশা আম্মু রিমা বেগম আনিশার দিকে রেগে তাকাতেই আনিশার মুখও চুপসে গেল। রেদওয়ান নিজের চশমা ঠিক করতে ব্যস্ত। কাল রাতে তার বাসায় চোর এসেছিল। চোর ধরতে যাওয়ার সময় তার চশমা ঠাস করে নিচে পড়ে গেছে। তার উপর থেকে সে বেশ ভালো করে চশমাকে দেখছে। এখন তার কাছে চশমা কেনার টাকা নেই, মাসের শেষ, তাই এটাই তার শেষ সম্বল। রেদওয়ান চশমা ঠিক করে সামনে তাকাতেই মুখ হাঁ করে ফেলে। সে এটা কি দেখছে? যাদের বিয়ে দিয়েছিল আগামীকাল, তারা আজ আবারও বিয়ে করছে। বিষয়বস্তু কিছুই বুঝতে পারছে না রেদওয়ান কিছু বলবে তখনই মনে পড়ল তার সুগার আছে, আর যখন তখন ওয়াশরুম পেয়ে যায় তার। এই মুহূর্তে তার ওয়াশরুম যাওয়াটা জরুরি। কিন্তু সমস্যা হলো সে তো কিছু চেনে না। রেদওয়ানের পাশে দাঁড়িয়ে ছিল তরসার হাজবেন্ড অনিক। রেদওয়ান তাকেই বলল, বাবা, আমাকে একটা হেল্প করো। হ্যাঁ বলুন। ওয়াশরুমটা কোন দিকে? চলুন, আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা। রেদওয়ান তাকেই করলো। অনিক রেদওয়ানকে নিয়ে গেল। এদিকে সেই থেকে কাচুমাচু হয়ে বসে আছে ইয়াশের কলেজ ফ্রেন্ড আবির মজা করে বলে, কিরে এমন করছিস কেন? আরেক ফ্রেন্ড নিলয় সে বলে, আমার কি মনে হয় বলো তো আবির, ইয়াশ ভয় পাচ্ছে। আরে ভয় পাস না,
আমরা আছি না? ইয়াশ নিলয়ের পেটে কনি দিয়ে গুতা দিয়ে বলল, চুপবে, আমার কপাল থেকে শনি যাচ্ছে না, আর তুই আছিস এসব নিয়ে। আবির সিরিয়াল ভঙ্গিতে বলে, তোর কি লুজ মোশন হয়েছে? বলে হা হা করে হাসতে লাগলো নিলয় আর আবির। ইয়াশ বিরক্ত হয়ে চোখ ফিরিয়ে দেখতে লাগলো সামনে। কাজীকে দেখতে না পেয়ে শান্তির নিঃশ্বাস ফেলল। ঘেমে গেছে ভয়ে একেবারে। একটু মুখটা ধোয়া দরকার, ভালো লাগবে। ইয়াশ আবিরের হাত ধরে নিচু করিয়ে কানে কানে কি জানি বলে। তখন আবির ওকে নিয়ে বিয়ের আসর থেকে সাইডে আসে। বল কি হয়েছে? বিয়ের আসর থেকে চলে এলি কেন? দোস্ত, আমি ওয়াশরুমে যাব, তুই একটু এদিকটা ম্যানেজ করিস। ওহো, ওকে। ইয়াশ ওয়াশরুমের দিকে গেল। ইয়াশ শেরওয়ানির হাত ফোল্ড করতে করতে ওয়াশরুমে ঢুকতেই এক চিৎকার দিল। রুমের দরজা সাউন্ড প্রুফ হওয়াতে বাহিরে আওয়াজ যায়নি। ছি ছি ছি, আপনি কি দরজা লক করতে পারেন না? নাউজুবিল্লাহ। রেদওয়ান রেগে চোখের চশমা ঠিক করতে করতে বলল, তুমি দেখি নিজে ভুল করে আমাকেই দোষ দিচ্ছ। বলি এই ছোকরা, তুমি কিছু দেখোনি তো? সব দেখেছি, বাহিরে গিয়ে সবাইকে বলবো। কি বলবে তুমি? যা দেখেছি। হায় হায়, না এটা করো না, আমার একটা সম্মান আছে। ওকে, বলবো না, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে আর আনিশাকে কালকে আপনি দেখেছেন এবং বিয়ে পড়িয়েছেন, এই কথা যেন কেউ না জানে। ও মা, কেন বলবো না? তোমরা এখন বিয়ে করেছো, তাহলে কাল অমন করে মিথ্যা বললে কেন? সেটা আমি আপনাকে পরে বুঝিয়ে বলবো, এখন যা বলছি তাই করুন, না হলে আমি গেলাম বলতে। এখনই যা দেখেছি। না, আমি কাউকে কিছু বলবো না। থাকুন, হালকা হয়ে আসি। বলে ইয়াশ রুম থেকে বেরিয়ে অন্য ওয়াশরুমে গেল। রেদওয়ান ঘাম মুছে নিল। রিফাত সাহেব এবার বিরক্ত হচ্ছেন। কাজী কি সবাই খুঁজে চলেছে, তার খোঁজ নেই। গেল কই? অনিক এক সাইডে দাঁড়িয়ে কাটলেট খাচ্ছিল। তরসা এসে বলল, তুমি এখানে খাচ্ছ? ওদিকে এক কাণ্ড হয়ে গেছে। কি হলো? কাজীকে পাওয়া যাচ্ছে না। না পাওয়ার কি আছে, উনি তো ওয়াশরুমে গিয়েছিলেন। কাটলেট মুখে দিতে দিতে বলল অনিক। তরসা ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, তুমি জানো? তাহলে এতক্ষণ বলনি কেন? সবাই চিন্তায় কি অবস্থা। তুমি কি আগে আমাকে জিজ্ঞেস করেছিলে যে বলবো? খাওয়ার মাঝে জ্বালিও না। তোমার সাথে কথা বলাই বেকার। তরসা চলে গেল। বিয়ের আসরে গিয়ে দেখলো কাজী চলে এসেছে। আনিশা ভয়ে আছে কাজী না কালকের কথাটা বলে দেয়, কিন্তু না বলল না। আনিশা বেশ স্বস্তির নিঃশ্বাস নিল। বিয়ে সম্পন্ন হতে কাজী চলে গেল। এরপর আনিশার কাজিনরা বেশ মজা করলো। এবার এলো বিদায়ের পালা। ইয়াশের প্রচুর ঘুম পেয়েছে আর সারাদিন বেশ ধকল গেছে। আনিশাকে কান্না করতে দেখে নিজের অজান্তে ইয়াশের খারাপ লাগতে শুরু করলো। সকলের কাছে বিদায় নিয়ে গাড়িতে ইয়াশের পাশে আনিশাকে বসানো হলো। ইয়াশ আনিশার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। গাড়ি চলতে লাগলো আপন গতিতে। একটি গাড়িতে শুধু আনিশা আর ইয়াশ, বাকি গাড়িতে অন্যরা। আনিশার কান্না করতে করতে হিসকি উঠে গেছে। ইয়াশ আর চুপ থাকতে পারল না। আনিশার কাঁধে হাত দিয়ে বুকে জড়িয়ে নিল। আনিশা অবাক হলেও কিছু বলল না। ইয়াশদের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে আনিশা ঘুমিয়ে গেল। ইয়াশদের বাসায় এসে গাড়ি থামতেই সকলে এসে ভিড় করে নতুন বউ দেখবে। বাড়ি ভর্তি মেহমান। অনেক মানুষের হইচই শুনে আনিশার ঘুম ভেঙে গেল। চোখ খুলতে দেখলো ইয়াশের বুকে। তাড়াতাড়ি করে সরে গেল। ইয়াশ শান্ত গলায় বলল, রিল্যাক্স, আমি কিছু মনে করিনি, গিল্টি ফিল করো না। রাহিমা বেগম সব নিয়মকানুন মেনে আনিশাকে ভিতরে নিয়ে গেলেন। আনিশার পাশে মোহনা বসে আছে। মোহনার মন খারাপ, তবুও হাসছে। বিষয়টা আনিশা খেয়াল করেছে। মোহনা আনিশার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, তুমি অনেক লাকি আনিশা, ইয়াশের মতো হাজবেন্ড পেয়েছো। আমার ভাই তোমার অনেক খেয়াল রাখবে। আনিশা উত্তরে শুধু হাসলো। এবার আনিশার সাথে দেখা করতে এলো ইয়াশের দাদি ফাতেমা বেগম, যার জন্য বিয়েটা তাড়াতাড়ি করতে হয়েছে। না হলে আনিশার এজ ইচ্ছের পরেই বিয়েটা হতো।
ফাতেমা বেগম অসুস্থ, তার শেষ ইচ্ছা ইয়াসের বিয়েটা দেখার। ফাতেমা বেগম অনেক আদর করেন আনিশাকে। আনিশাকে একজোড়া বালা পরিয়ে দেয় আর বলে, এইটা এই চৌধুরী পরিবারের ঐক্য। আমার শাশুড়ি আমাকে দিছিল, আমি আমার বৌমাকে দিছি, আর এখন এটা তোমাকে দিলাম। চৌধুরী নাই পাই এটা। আনিশা বেশ অবাক লাগলো একটা বিষয়, তা হলো ফাতেমা বেগম একবারও মোহনার সাথে কথা বলল না। কারণটা বুঝলো না আনিশা। ফাতেমা বেগম আরও কিছুক্ষণ আনিশার সাথে গল্প করে ঘরে গেলেন। উনি বেশিক্ষণ বসে থাকতে পারেন না, কোমরে টান অনুভব করেন। রাত 12টা 4, ফুলে সজ্জিত বিছানায় বসে আছে আনিশা, ঘুমে ঢুলে পড়েছে। ইয়াসকে আটকে দিয়েছে তার বন্ধুরা, তাই এখনো আসতে পারেনি। অবশেষে ইয়াস এলো, এসে দেখে আনিশা ঘুমে ঢুলছে। ইয়াসের পায়ের শব্দে তন্দ্রা ভাবটা কেটে যায় আনিশার। ও উঠে সালাম করে ইয়াসকে। ইয়াস বলে, বিবিজান দেখি ভদ্র হয়ে গেছে। ইয়াসের মুখে বিবিজান কথাটা শুনে অবাক হলো আনিশা। ইয়াসের দিকে অবাক নয়নে তাকালো। ইয়াস স্মিত হেসে বলল, আজ থেকে তোমায় বিবিজান বলবো। আজ থেকে আমি তোমার পথ চলার সাথী, আর তুমি আমার। চলো নতুন জীবনের সূচনাটা আল্লাহ ইবাদতের মাধ্যমে শুরু করি। নামাজ পড়ে নেই। আনিশা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। দুজনে উজু করে এসে নামাজ পড়ে নিল। নামাজ শেষ করে আনিশা আয়নার সামনে দাঁড়ালো। পরনে হালকা আকাশি রঙের কামিজের সাথে সাদা পাজামা, সাদা ওড়না। নিজেকে নিজের কাছে অন্যরকম লাগছে আজ। কারণ কি? বিয়ের পর কি সত্যি তবে মেয়েদের পরিবর্তন হয়? আকাশ কুসুম ভাবনার ছেদ পড়ে কারো চিৎকারের আওয়াজে। ইয়াস ফোনে কি যেন করছিল। চিৎকারের আওয়াজে ইয়াস আনিশা দুজন একসাথে রুম থেকে বের হলো। চিৎকারের আওয়াজ এসেছে ইরফানের রুম থেকে। দ্রুত সেখানে গিয়ে পা থমকে যায় আনিশার। মোহনার হাত দিয়ে রক্ত পড়ছে, নিচে পড়ে আছে ও। ইরফান রুমে এসে এই দৃশ্য দেখে চিৎকার করেছে। মোহনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। অপারেশন থিয়েটারের সামনে পায়চারি করছে ইরফান। ইয়াস, রিশাদ চৌধুরী দুজনে বসে আছে। রিশাদ সাহেব হার্টের রোগী, বেশি চিন্তা করলে কিছু একটা হয়ে যেতে পারে ওনার। বেশ কিছুক্ষণ পর ওটি থেকে ডক্টর বের হলো। সকলে ছুটে এলো ডক্টরকে দেখে। ডক্টর রাফিন মাথা নিচু করে বললেন, I am sorry, she is no more. ডক্টরের বলা এই কথা শোনার সাথে সাথে ইরফান ফ্লোরে বসে পড়ল। বড্ড ভালোবাসতো ও মোহনাকে, কেন এমনটা করলো ও? অজানা সকলের কাছে। ইয়াস নিজেও বুঝতে পারছে না হঠাৎ কি এমন হলো যে ওর ভাবি এমন একটা কাজ করলো। এদিকে বাসায় রাহিমা বেগম চিন্তায় দুইবার মূর্ছা গিয়েছেন। আনিশা কোনোরকম ওনাকে সামলিয়েছে। আনিশা রাহিমা বেগমের পাশে বসেছিল। তখনই ইয়াসের ফোন আসে। আনিশা কল রিসিভ করতে ইয়াস বলে, তুমি কি আম্মুর সামনে আছো? হ্যাঁ, কেন? ভাবি কেমন আছে? বলছি একটু সাইডে যাও আম্মুর থেকে। আনিশা ফোন নিয়ে বারান্দায় গেল। হ্যাঁ বলুন। ভাবি আর নেই। এ কথা শুনে আনিশার মাথায় বাজ পড়ে। কি শুনছে ও? আনিশার মাথা ঘুরতে শুরু করে। আপনি কি বলছেন? যা সত্যি তাই বলছি আনিশা। আম্মুকে কিভাবে বলবো আমি জানি না। ভাইয়া ভেঙে পড়েছে, বাবা সামলাচ্ছে, আমরা বাসায় আসছি। আম্মুকে বোঝানোর চেষ্টা করো। বলে ফোন কেটে দেয় ইয়াস। চোখের পানি কনি দিয়ে মুছে ভাইয়ের কাছে যায়। ইরফানের কাঁধে হাত দেয়। ইরফান ইয়াসের দিকে তাকিয়ে ওকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। মোহনা কেন এমনটা করলো ইয়াস? কি হয়েছিল ওর? আমাকে কেন বললো না কিছু? আমি কি করেছিলাম? ইরফান প্রলাপ বকছে। ইয়াসের নিজের চোখে পানি চিকচিক করছে, কিন্তু কাঁদতে পারছে না। সে কান্না করলে যে ইরফান আরও ভেঙে পড়বে। ভোর রাতের দিকে মোহনার লাশ নিয়ে বাড়ি ফিরল ইয়াসা। রাহিমা বেগম কি এখনো কিছু বলেনি আনিশা। কান্না গলায় দলা পাকিয়ে আছে ওর। এ বাড়িতে আসার পর যে মেয়েটি ওর পাশে বসে কথা বলল, সে নাকি এখন নেই। এটা মেনে নেওয়া যে বড্ড কঠিন হয়ে গেছে আনিশার কাছে। আনিশা ভাবছে ক্ষণিকের পরিচয়, তাতেই ওর এত খারাপ লাগছে। তাহলে বাকিদের কি অবস্থা হবে? আনিশার ভাবনার মাঝে বাসার সামনে অ্যাম্বুলেন্স এসে থামলো। রাহিমা বেগম হল রুমে বসেছিলেন।
অ্যাম্বুলেন্সের শব্দ কানে যেতে আতকে উঠলেন তিনি। দেখতে পান বাড়ির মেন দরজা দিয়ে দুজন ওয়ার্ড বয় স্ট্রেচারে করে মুখ ঢাকা একটি লাশ এনে রাখলো। তখনই বাড়িতে ঢুকলো ইয়াস, রিশাদ সাহেব, ইরফান। ইরফানকে ইয়াস ধরে ধরে আনছে। রাহিমা বেগমের বুঝতে বাকি নেই কি হয়েছে, তবু জিজ্ঞেস করলেন, ইয়াসের বাবা কি হয়েছে? আমার বৌমা ঠিক আছে তো? রিশাদ সাহেব কিছু বলতে পারলেন না, গিয়ে সোফায় থ মেরে বসে পড়লেন। রাহিমার মা বেগম এবার ইয়াসের কাছে গেল। ইয়াস, তুই বল বাবা কি হয়েছে? ইরফানের এই অবস্থা কেন? একথা শুনে রাহিমা বেগম ইরফানের সামনে গিয়ে ছেলের মুখের দিকে তাকাতেই ওনার কলিজায় মোচড় দিয়ে উঠল। ছেলের চোখে পানি। যে ছেলে সবসময় হাসি খুশি থাকে তার চোখে পানি, এটা যেন অবিশ্বাস্য কথা। ইরফান মাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। আম্মু, মোহনাকে এনে দাও। ও কেন আমাকে ফাঁকি দিয়ে চলে গেল? আমি কি ভুল করেছিলাম? আমি তো শুধু ওকেই ভালোবেসেছি, ওর ভালো খারাপ সব দিক খেয়াল রেখেছি, আমার মনে সর্বশ্রেষ্ঠ জায়গা ওকে দিয়েছি। তাহলে কোন অভিমানে ও আমায় ছেড়ে গেল? ছেলে বলা কথায় কি উত্তর দিবেন জানা নেই রাহিমা বেগমের। ছেলেদের নাকি কাঁদতে নেই, কিন্তু ইরফান আজ সে কথা বদলে দিয়েছে। ভালোবাসার মানুষ হারিয়ে গেলে কি রকম বেদনা হয় আজ উপলব্ধি করতে পারছে সে। আনিশা হলরুমের এক কোনায় দাঁড়িয়ে কেঁদে চলেছে। ইয়াস ওর পাশে দিয়ে মাথায় হাত রাখে। আনিশা ইয়াসের বুকে মাথা রেখে কান্নায় ভেঙে পড়ে। ইয়াসেরও বড্ড কান্না পাচ্ছে। মোহনা ওর ভাবি নয়, বড় বোনের মতো ছিল। বোন না থাকার আফসোসটা দূর করেছিল মোহনা, কিন্তু সেই মোহনা কেন এই কাজ করলো? প্রশ্ন সকলের কাছে। সকাল 6টার দিকে মোহনার বাবা মা আসে, ওনারাও ভেঙে পড়ে একমাত্র মেয়ের এই অবস্থা দেখে। বাদ জোহর দাফন কার্য সম্পূর্ণ হয়। ইয়াসের পা যেন চলছেই না। নিজের বোনের থেকে কম ভাবেনি মোহনাকে। কেন সে এমনটা করলো? ইরফানের কথা ভাবতে মাথা ঘুরে উঠছে ইয়াসের। বাড়ি পৌঁছে দেখে ইরফান পাথরের ন্যায় বসে আছে। রাহিমা বেগম ছেলের কষ্টে আরও অসুস্থ হয়ে পড়েছেন। আনিশা সকলকে সামলাচ্ছে। আনিশার বাবা মাও এসেছে। মন প্রচুর খারাপ তাদেরও। এই তো বিয়েতে কত মজা করলো, সেই মেয়ের হঠাৎ কি হলো? ইরফানকে চেষ্টা করো কিছু খাওয়াতে পারিনি কেউ। সারাদিন পেরিয়ে রাত হয়ে গেল। ইরফান অভাবেই আছে নিজের রুমে। ইয়াস ভাইকে চেষ্টা করেছে নর্মাল করার, কিন্তু পারেনি। রাত তখন 11টা। খাওয়ার জন্য ইরফানের রুমে গেলেন রাহিমা বেগম, কিন্তু একই রুম ফাঁকা। ইরফানকে না দেখতে পেয়ে রাহিমা বেগম ওয়াশরুম, বারান্দা সব জায়গা খুঁজলেন, কিন্তু পেলেন না। এবার তিনি সকলকে ডাকলেন। সবাই এসে অনেক খোঁজাখুঁজি করলো। পুরো বাড়ি খোঁজা হলো, ইরফানকে পাওয়া গেল না। কোথায় গেল? কেটে গেল 7 দিন। কোথাও ইরফানের খোঁজ মিলল না। পুলিশও খুঁজে পেল না ইরফানকে। ইয়াস নিজে হন্য হয়ে পুরো শহর খুঁজলো, কিন্তু ফলাফল শূন্য। ইয়াস একদম ভেঙে পড়ল। একদিকে ভাবির মৃত্যু, আবার অন্যদিকে ভাইয়ের নিখোঁজ হওয়া, সব মিলিয়ে ভেঙে পড়েছে ইয়াস। কিভাবে কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। কয়েকদিন পর মোহনার কবরের পাশে বসে আছে ইরফান। এক ধ্যানে তাকিয়ে আছে কবরের দিকে। একটি দীর্ঘ শ্বাস নিয়ে ইরফান বলে উঠল, কেন করলে তুমি এমনটা মোহ? অনেক ভালোবাসতাম তোমায়, কিন্তু আমার ভালোবাসা দিয়ে তোমার অতীত ভোলাতে পারিনি। তোমার ভিতরে যে এত দুঃখ ছিল বুঝতে পারিনি কখনো। কথাগুলো বলতেই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। কাল রাতে রুমে বসেছিল ইরফান, তখনই ওর চোখ যায় ড্রেসিং টেবিলের সামনে রাখা মোহনার ফোনের দিকে। ইরফান উঠে গিয়ে ফোনটা নেয়। লক না থাকায় ফোন খুলতে বেশি বেগ পেতে হয়নি ইরফানকে। কল হিস্টোরি চেক করতেই কপালে ভাঁজ পড়ে ইরফানের। একটা নাম্বার থেকে বেশ কয়েকবার ফোন এসেছে, এবং মোহনার সুইসাইড করার আগ মুহূর্তেও সেই নাম্বারে মোহনা নিজেই ফোন দিয়েছিল। খটকা লাগা শুরু হয় ইরফানের। সেই নাম্বারটা কার জানার চেষ্টা শুরু করে, কিছুতেই বুঝতে পারে না। অবশেষে ইরফানের মনে পড়ে ইয়াসের বিয়ের দিন থেকে মোহনা ছিল অন্যমনস্ক। ইরফান এবার ইয়াসের বিয়ের ভিডিও করা ছিল কিছু, সেগুলো ভালো করে দেখতে থাকে। এক সময় দেখে মোহনা কোথায় থেকে যেন চোখ মুছতে মুছতে দৌড়ে চলে যাচ্ছে, তাও বিয়ের সময়েই। এবার ইরফান শিওর হয় বিষয়টা জটিল। দেরি না করে বের হয়ে পড়ে সত্যি উদ্ঘাটন করতে।
ইরফান যায় সেই কমিউনিটি সেন্টারে যেখানে ইয়াশ আনিশার বিয়ে হয়েছে। ইরফানের চেনা পরিচিত বলে অত রাতে গিয়ে কোনো সমস্যায় পড়তে হয়নি। ইরফানকে গার্ডকে বলে বিয়ের দিনের সিসিটিভি ফুটেজ দেখাতে। গার্ড ইরফানকে নিয়ে একটি রুমে যায় এবং বিয়ের দিনের সিসিটিভি ফুটেজ দেখায়। তাতে দেখা যায় বর আসার পর মোহনার ফোন আসে আর মোহনা একটু সাইডে যায় কথা বলতে। তখনই ওর সামনে একজন সুদর্শন যুবক এসে দাঁড়ায়, কোলে একটি বাচ্চা মেয়ে। মোহনা সেই যুবকের সাথে বেশ কিছুক্ষণ কথা বলে এবং তারপরে কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। তারা কি কথা বলছিল এটা শোনা যাচ্ছিল না। ইরফান ফুটেজটা নিয়ে যায় ওর বন্ধু সাকিবের বাসায়। রাত তখন 1:30। সাকিব ইরফানের কলেজ লাইফের বন্ধু। ইরফান সাকিবের বাসায় যেতেই সাকিব বলল, কি হয়েছে ভাই, সব ঠিক আছে তো? কিছু ঠিক নেই, আমার তোর সাহায্যের প্রয়োজন। কি হয়েছে বল। তুই তো একজন থট স্পেশালিস্ট। হ্যাঁ। এই ভিডিওটা দেখ, ওরা কি কথা বলছে সেটা আমাকে বল। ঠিক আছে। সাকিব দেখলো এবং বুঝলো। মুখ কালো করে ইরফানের দিকে তাকালো। ইরফান জিজ্ঞেস করলো, কি হয়েছে বল। ভাবির একটা পাস্ট ছিল। কি পাস্ট? ভাবি একজনকে ভালোবাসতো, কিন্তু সে ভাবিকে ভালোবাসেনি। বুঝিয়ে বল। ভাবির ফোনে ফোন কল আসায় ভাবি হারিয়ে যায়, আর তখন সেই ছেলেটার সাথে দেখা হয়। সে ভাবির প্রাক্তন। তাকে বাচ্চা কোলে অবস্থায় দেখে ভাবি জিজ্ঞেস করে, কেমন আছো? রেডি উত্তরে বলে, ভালো। কথায় ভাবি বলে, ভালোই তো, সুখে আছো? রেডি তখন হেসে বলে, হ্যাঁ তা তো থাকবই। আমার বউ আমার সব কিছু, আমার মেয়ে আমার পৃথিবী। এ কথা শুনে ভাবির চোখ ভিজে আসে। আবারও জিজ্ঞেস করে, আমার কি দোষ ছিল? সেদিন কেন হারিয়ে গিয়েছিলে? ছেলেটি তখন বলে, আমার তোমার দেহ প্রয়োজন ছিল, আর কিছু না। বলে ছেলেটা চলে যায় আর ভাবি কান্না করতে ভেতরে যায়। ইরফান হতভম্ব হয়ে যায়। চলে আসে মোহনার কবরের কাছে। তুমি যদি একবার আমাকে সবটা বলতে, আমি চেষ্টা করতাম তোমাকে দূরে রাখার এসব থেকে। আমি কি এত বছরে তোমার কাছে কেউ হতে পারিনি মোহ? কেন এমনটা করলে? অতীত ভেবে বর্তমান নষ্ট করে দিলে। আমার কথা ভাবলে না? তোমার অতীত নিয়ে কোনো মাথা ব্যথা আমার ছিল না, আর না আছে। তুমি আগে যা করছো, কিন্তু এখন তো তুমি আমার বউ ছিলে, আমার সারা জীবনের পথ চলার সঙ্গী। আমার কথা একেবারে মনে পড়লো না এই কাজটা করার সময়? আমি কিভাবে থাকবো এটা একেবারে ভাবলে না? আমি যে শুধু তোমাকেই ভালোবাসি মোহ, প্লিজ ফিরে এসো। কবরের সামনে হাঁটু গেড়ে বসে কথাগুলো বলছে ইরফান। আকাশ মেঘলা, বৃষ্টি এসে ভিজিয়ে দিচ্ছে ওকে। ওর কোনো হেলদোল নেই। সারাদিন কেটে সন্ধ্যা হয়ে গেল। ইরফান ওভাবেই আছে। এবার উঠে টলমল পায়ে কোথাও চলে গেল। পরের দিন কোনো এক অফিসের সামনে দাঁড়িয়ে আছে ইরফান, কারোর অপেক্ষা করছে। কিছুক্ষণের মাঝে একজন এসে ইরফানের সামনে দাঁড়ালো। সে হলো মাহিম, মোহনার প্রাক্তন। মাহিম এসে জিজ্ঞেস করে, বলুন কেন ডেকেছেন? আপনি মাহিম? জি। আমি ইরফান চৌধুরী, মোহনার হাজবেন্ড। বেশ অবাকই হলো মাহিম ইরফানের কথা শুনে। নিজেকে সামনে নিয়ে বলল, জি বলুন, কি বলবেন? আপনি জানেন মোহনা আর নেই? কি? এরপর সবটা বলে ইরফান মাহিমকে মোহনার সুইসাইড করা থেকে শুরু করে ও সব খোঁজ করেছে সেগুলোও বলে। সব শুনে মাহিম বলে, আই অ্যাম সরি, আমি বুঝতে পারিনি। আমার কথা হার্ড হয়ে যেও না মোহনা, এমন একটা কাজ করবে। ইটস ওকে, আমি আসি। অনেক ইচ্ছে ছিল তোমার সাথে দেখা করার। যাকে পাগলের মতো ভালোবেসেছিলাম সে তো তোমাকে মনের মধ্যে রেখেছিল। আমি শালা এতই বোকা ছিলাম যে বুঝতে পারলাম না। বাট ইউ নো মাহিম, আমি ওকে এখনও চাই পাগলের মতো। ওর পাস্ট নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না, আর থাকবেও না। ওর জায়গায় আমার এখনও ছিল আর থাকবে। কথাগুলো বলে হাতের কনি দিয়ে চোখ মুছে চলে যেতে থাকে ইরফান। মাহিম ডাকে কিন্তু ইরফান পিছন ফিরে তাকায় না। মাহিমের খারাপ লাগে ইরফানের জন্য। মনে মনে বলে, স্যালুট ব্রো, তোমার মতো ভালোবাসতে পারা মানুষ এই পৃথিবীতে খুব কম জনে আছে। কেটে গেল বেশ কয়েক মাস। ইরফানের কোনো খোঁজ নেই।
ভাইকে না পেয়ে ইয়াশ অনেকটাই ভেঙে পড়েছে। রাহিমা বেগম চুপচাপ হয়ে গেছে, আগের মতো কথা বলেন না, হাসে না। রিশাদ সাহেবও চুপচাপ। সবটা কেমন যেন হয়ে গেল। আনিশা মনমরা হয়ে গেছে। আনিশা মনমরা হয়ে আছে। বিয়ে হয়ে আসার পর এগুলো দেখে ও নিজেও বেশ ঘাবড়ে গিয়েছে। আজ বিয়ের 6 মাস পূর্ণ হয়েছে, আপনাকে আজ আমি সারপ্রাইজ দিতে চাই। মনে মনে কথাগুলো ভেবে আনিশা নিজেই হাসলো, তারপর কাজে লেগে পড়ল। ইয়াসের কলেজ থেকে আসতে সন্ধ্যা হয়ে গেল। কাজ ছিল তার উপর, পুলিশ স্টেশন যেতে হয় ওকে ইরফানের খোঁজ করতে। প্রতিদিনের মতো আজও ইরফানের কোনো খোঁজ না পেয়ে নিরাশ হয়ে বাড়ি ফিরল ইয়াস। বাড়ি এসে প্রথমে বাবা মার সাথে দেখা করে রুমে আসতে দেখতে পেল খুব সুন্দর করে সাজানো রুমটা। ইয়াসের অজান্তে ওর মুখে হাসি ফুটল। পায়েলের ঝুনঝুন শব্দে ইয়াস খুঁজতে লাগলো কোথায় থেকে শব্দটা আসছে। রুমের মাঝখানে আসতে পিছন থেকে কেউ ওকে জড়িয়ে ধরলো। হ্যাপি 6 মান্থস অ্যানিভার্সারি। আজ 12 তারিখ। আপনি তো ভুলেই গেছেন। আরে না, তা না। বুঝি। কথার মাঝে ফোন বেজে উঠল আনিশার। ফোনের কাছে গিয়ে ফোন স্ক্রিনে তাকানো দেখলো ওর ভাই ফোন করেছে। ফোন রিসিভ করে কানে নিতে আনিশা থ হয়ে গেল, কারণ ফোনের ওপাশ থেকে ওর ভাই বলল, আপু তাড়াতাড়ি আয়, আম্মু আব্বুর ঝগড়া হয়েছে আর আম্মু বাসা ছেড়ে নানুর বাড়ি চলে গেছে। বাবা বলেছে সন্ন্যাসী হয়ে যাবে। কি? তুই তাড়াতাড়ি আয়, আমি বাবাকে আটকাচ্ছি। বলে ফোন কেটে দিল আনিশার ভাই। ইয়াস জিজ্ঞাসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। আনিশা সবটা বলতেই ইয়াস বলল, তাহলে দ্রুত যাও, আমি পৌঁছে দেই। না, তুমি থাকো, বাবা মার তোমাকে দরকার, আমি গাড়ি নিয়ে যাচ্ছি। ঠিক আছে। আনিশা দ্রুত রেডি হয়ে বেরিয়ে গেল। ইয়াসের মুখ মলিন হয়ে গেল, চেঞ্জ করে নিল। নানু বাড়ি পৌঁছাতে দেখলো ওর মামা আবিদকে, বয়স 25, আনিশার মায়ের ছোট ভাই। পড়াশোনার জন্য ঢাকাতে ছিল এতদিন, কয়েকদিন আগেই এসেছে। আনিশাকে দেখে আবিদ এগিয়ে এলো। আনিশা, তুই? অনেকদিন পর দেখলাম। হ্যাঁ মামা, কেমন আছো? এই তো ভালো। আম্মু কই মামা? আপু আম্মুর রুমে। কি হয়েছে হঠাৎ? আপুর বলা নেই কওয়া নেই, হুট করে এলো। ওই এমনি, তেমন কিছু না, আমি আম্মুর কাছে যাই। আনিশা দ্রুত চলে গেল। ওর অস্বস্তি হচ্ছিল। আনিশা ওর নানু রুমে গিয়ে দেখে ওর আম্মু বসে আছে। আনিশাকে দেখতেই ওর নানু বলে, তোমার আব্বুকে বোঝাও, এই বয়সে সংসার ভাঙতে চায় কেন? আম্মা, আপনি জানেন না, ওই লোক আমার সাথে ঝগড়া করে, কোনো কারণ ছাড়া আমি থাকবো না। আনিশা এবার বলে, থেকো না বাবা, বনবাসে চলে যাচ্ছে। একথা শুনে আনিশার আম্মু বলে, কে যাবে? তোর বাবা একদিনও থাকতে পারবে না, ওসব আমার জানা আছে। তুই শ্বশুর বাড়ি ছেড়ে এখানে কি? জামাই কোথায়? তোমরা যা শুরু করেছো, দৌড়ে আসছি আমি, ইয়াস আসে নাই। ও মা, তুই একা আসলি কেন? এমনিতেই ইয়াস বাবার উপর কত কাজের চাপ। আম্মু তুমি থামো, আমি প্রচুর ক্লান্ত। যা চেঞ্জ করে নে। আনিশা চেঞ্জ করতে গেল। দরজার আড়ালে দাঁড়িয়ে ওদের কথা এতক্ষণ শুনছিল আবিদ। বিকালে আনিশার আম্মু ইয়াসকে কল করে, সালামু আলাইকুম মামুনি। ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছো? এই তো আছি, আপনি কেমন আছেন? আছি কোনো রকম। ছেলে মেয়েরা ভালো না থাকলে আমি কিভাবে ভালো থাকি বলো? আচ্ছা শোনো, তুমি বরং চলে এসো। কোথায়? আমার বাবার বাড়ি আর আনিশার নানু বাড়ি। মামুনি, কলেজে কাজ আছে। বৃহস্পতিবার রাতে আসো, আবার শনিবার রাতে চলে যেও। ঠিক আছে মামুনি। আচ্ছা বাবা। মামুনি, রাখছি। আমি জানি তোমাদের বিয়ের পর থেকে একের পর এক কাহিনী হয়েই আসছে। তোমাদের আলাদা সময় কাটানো উচিত। যদি সবটা ঠিক হয়, আল্লাহ আমার বাচ্চাগুলোকে ভালো রেখো সব সময়। মনে মনে কথাগুলো ভেবে শান্তি শ্বাস নিলেন আনিশার আম্মু। রাতে আনিশা বসে মুভি দেখছে। আবিদ সহ আরও কাজিনরা আছে। তখনই আনিশার ফোন বেজে ওঠে। আনিশা ফোন নিয়ে রুমে চলে যায়। হ্যালো। বলুন। কেমন আছো? ভালো, আপনি? জানোই তো। মামুনি বাবা কেমন আছে? আছে কোনো রকম। ভাইয়ার চিন্তায় আম্মু আরও অসুস্থ হয়ে গেছে। আরও কিছুক্ষণ কথা বলে ফোন রাখলো ইয়াস। আনিশাকে বলল না ওর যাওয়ার কথা।
সারপ্রাইজ দিতে চায়। এদিকে আনিশা কথা শেষ করে ফোন চার্জে দিয়ে ড্রয়িং রুমে গিয়ে মুভি দেখায় ব্যস্ত হয়ে গেল। 2 দিন পর আনিশা সোফায় আসে তখনই কলিং বেল বেজে উঠল। আনিশা উঠে দরজা খুলতে এক দফা অবাক হলো। ইয়াশ এসেছে। ইয়াশ আনিশাকে জড়িয়ে ধরতে গেলে আনিশা সরে দাঁড়ায়। ইয়াশ কিছু না বলে ভিতরে আসে। আনিশার আম্মু ইয়াশকে দেখে খুশি হয়ে যান। ইয়াশের সাথে কথা বলে আনিশাকে বলে, আনিশা, ইয়াশকে তোমার রুমে নিয়ে যাও। আনিশা মাথা নাড়িয়ে সম্মতি দেয়। রাত 11:54। আনিশা চুপ করে বেডে বসে আছে। সোফায় ইয়াশ বসে আছে, আনিশার দিকে তাকিয়ে আছে। আনিশা, কি হয়েছে বলবে? কি হবে? তোমাকে অন্যরকম লাগছে। কই? আচ্ছা বাদ দাও, চলো কালকে বাসায় যাই। কোন বাসায়? তোমার বাসায়। আমি ওই বাসায় আর যাব না। হোয়াট? কেন? দেখুন, আমি আপনার সাথে থাকবো না, আমি ডিভোর্স চাই। সব সম্পর্কের একটা বাঁধন থাকে, কিন্তু আমাদের নেই। বিয়ের পর থেকে একটার পর একটা প্রবলেম। আমি আর পারছি না ইয়াশ, প্লিজ আপনি আমাকে মুক্তি দিন। আমারও জীবন, আমি পারছি না এইভাবে থাকতে। আনিশার কথায় ইয়াশ থ হয়ে গেছে। আনিশার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মেকি হাসলো ইয়াশ। আসলেই তো, তোমার কি দোষ? সব আমার ভাগ্য। ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। বলে শার্ট চেঞ্জ করে রুম থেকে বেরিয়ে গেল ইয়াশ। আনিশা মাথা ধরে বসে আছে, ওভাবেই ঘুমিয়ে পড়ে এক সময়। তখন আবিদ রুমে প্রবেশ করে, আনিশার মাথায় হাত বুলিয়ে দিয়ে চাদর টেনে লাইট অফ করে চলে যায়। 15 দিন পর সারা রাত কেটে ভোরের আলো ফুটতে শুরু করেছে ধরণীর বুকে। নতুন ভোর, নতুন আলো। কিন্তু কেউ একজন রাস্তার এক সাইডে বসে আছে। হ্যাঁ, সে ইয়াশ, যার পুরো জীবনটাই অন্ধকারে ভরে গেছে। ভাবির মৃত্যুর পর একে একে সব হারিয়ে ফেলেছে ও। মায়ের মতো ভালোবাসা ভাইকে খুঁজলো, এতদিন পেল না। আবার আজ নিজের অর্ধাঙ্গিনীর মুখে বিচ্ছেদের কথা যেন আরও ভেঙে দিয়েছে ইয়াশকে। সারা রাত রোড সাইডে বসেছিল, মাথায় কিছু নেই। এভাবে মানুষ চলতে পারে না, মানসিক রোগী হয়ে যাচ্ছে ও। ইয়াশ জানে না কি আছে ওর কপালে, কিন্তু কয়েকদিন ধরে রাস্তায় রাস্তায় ঘুরে কেটেছে দিন। রাত কেটেছে নির্ঘুম পথ শিশুদের কষ্ট দেখে। কয়েকজনকে কম্বল কিনে দিয়েছে। ইয়াশ বসেই ছিল, তখনই ওর ফোনে একটি কল এলো। হ্যালো, ইয়াশের সাথে কথা বলছি আমি। জি। কোথায় আপনি? ইয়াশ কলেজ কেন আসছে না? আসলে স্যার, কোনো কিছু শুনতে চাই না। এমনভাবে হয় না, আপনাকে আর কলেজ আসতে হবে না, আপনার চাকরিটা নেই। বলে কল কেটে দেয় আব্রাহাম নামের লোকটি। ইয়াশ এবার হাসে, আকাশের দিকে তাকিয়ে বলে, এভাবে নিঃস্ব করলে আমায়? ঠিক আছে, মেনে নিলাম। তখনই ইয়াশের কাঁধে কেউ হাত রাখে। ইয়াশ তাকিয়ে দেখে ইরফান। ইয়াশ এতটাই অবাক হয় যে কথা বলা বন্ধ হয়ে গেছে। জড়িয়ে ধরে ও ইরফানকে। ইরফান ও ভাইয়ের পিঠে হাত বুলিয়ে দেয়। ইয়াশের চোখের পানি ইরফানের শার্টে পড়ে। ইরফান বুঝতে পারে তার ভাই কাঁদছে। ইরফান ইয়াশকে নিজের মুখোমুখি করে দর করায়। ইয়াশ বলে, কোথায় ছিলে তুমি ভাইয়া? কত খুঁজেছি তোমায় জানো? আম্মু অসুস্থ হয়ে গেছে তোমার চিন্তায়। কেন এভাবে হারিয়ে গিয়েছিলে? একা থাকতে চেয়েছিলাম ভাই। আমার জীবনে এমন কিছু আসে যখন মানুষ চায় সবার সাথে দ্রুত বাড়াতে, নিজেকে একা করতে। আমিও তাই করেছি। মোহনার অতীত নিয়ে আমার সমস্যা ছিল না, কিন্তু 4 বছরের সংসারে একবারের জন্য আমার হয়নি। আমার সন্তানের কথাও ভাবিনি। শেষ করে দিয়েছে নিজের সাথে ওকেও। কি বলছো ভাইয়া? ঠিক বলছি। ও 3 মাসে প্রেগনেন্ট ছিল। এই রিপোর্ট আমি ডক্টর নীলাট থেকে পেয়েছিলাম ও মারা যাওয়ার 2 দিন পর। এরপর ইরফান মোহনার অতীত সম্পর্কে সবকিছু খুলে বলে ইয়াশকে। ইয়াশ থ হয়ে যায়। ইরফান বলে, আমি যে কষ্ট ভোগ করছি ভালোবাসা হারানোর, তোকে সেই কষ্ট পেতে দেব না আমি। কিন্তু ভাইয়া, আমি চাই না জোর করে সম্পর্ক টিকিয়ে রাখতে। আনিশা চায় না আমার সাথে থাকতে, ওকে ওর মতোই থাকতে দাও। ভালোবাসার মানুষকে ভালো রাখার নামই তো ভালোবাসা ভাইয়া। আর আজ আমি নিঃস্ব, আমার কিছু নেই, না আছে জব, না আছে ভালোবাসার মানুষ। আম্মু আব্বু আমাকে অপরাধী ভাবে কেন জানি না। আম্মু বলে আমি নাকি কিছু করতে পারি না, তোকে আনতে পারি না। সত্যি আমার থাকার কোনো মানে নেই।
সবার জীবন থেকে হারিয়ে যেতে চাই। তিক্ততা এসে গেছে জীবনের প্রতি। হঠাৎই এক কার এসে ধাক্কা দেয় ইয়াশকে। মাটিতে লুটিয়ে পড়ে ইয়াশ। ইরফান দিক জ্ঞান হারিয়ে ফেলে ছুটে যায় ভাইয়ের ত্যক্ত দেহের কাছে। আবিদের সাথে বসে গল্প করছে আনিশা। আবিদ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আনিশার দিকে। তখনই হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করে আনিশার মা। আনিশাকে ধরে বলে, আনু চল হসপিটালে। কেন আম্মু, কার কি হয়েছে? ইয়াশ বাবা অ্যাক্সিডেন্ট করেছে। আজ এতদিন ধরে ছেলেটাকে খুঁজে পেলাম না, আর আজ এমন একটা খবর। আনিশা কি বলবে ভেবে পায় না। আবিদের চোখ মুখ লাল হয়ে গেছে, তবুও শান্ত থাকাটার চেষ্টা করছে। আনিশার আম্মু আনিশার হাত ধরে নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়লেন হসপিটালের উদ্দেশ্যে। ইন সিটি হসপিটাল। ইরফান দাঁড়িয়ে আছে, ইয়াশের মা বাবাও এসেছে। ওনারা ওয়েটিং রুমে বসে আছেন। ইরফানকে দেখে অবাক হলেও ইয়াশের চিন্তা ওনারা চিন্তিত। একটু পর অপারেশন থিয়েটারের সামনে এসে দাঁড়ায় ইরফান। আনিশা এবং ওর আম্মুর সাথে আবিদও এসেছে। আনিশা চুপ। আনিশার আম্মু অবাক হচ্ছে মেয়েকে দেখে। একজন ডক্টর এসে বলে যায়, পেশেন্টকে আইসিইউতে রাখা হয়েছে, অবস্থা সিরিয়াস। আনিশা এটা শুনেও এমন ভাব করছে যেন কিছু হয়নি। আনিশার আম্মু আনিশাকে জিজ্ঞেস করে, আনিশা, ইয়াশ অসুস্থ, তুমি কিভাবে এত নর্মাল আছো? তুমি কি একটুও ভালোবাসো না? না বলে আনিশা হন হন করে চলে যেতে নিলে ইরফান পদ আটকায়। হঠাৎই আনিশার গালে চড় মেরে বসে। আনিশা সহ উপস্থিত সকলে অবাক। আনিশা গালে হাত দিয়ে সকলের দিকে তাকিয়ে আছে। আমি হসপিটালে কেন? আনিশার আম্মু আনিশার কাছে গিয়ে দুবাহু ধরে বলে, কি নাটক করছো? মাত্রই এলে, এখন বলছো তুমি এখানে কেন? আজও আম্মু, আমি কেন নাটক করব? আনিশার আম্মু আরও কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু ইরফান থামিয়ে দিয়ে বলে, ওকে কিছু বলে লাভ নেই আন্টি। আনিশার কিছু মনে নেই। মানে ওকে হিপনোটাইজ করে রাখা হয়েছিল। ও ওর ফ্যামিলি মেম্বারদের বাদে আর কাউকে সহ্য করতে পারছিল না, আর পারছিল না ইয়াশকে সহ্য করতে। কি? অবাক হয়ে বলে আনিশা। তুমি ইয়াশকে সহ্য করতেই পারোনি, এটা আমি খেয়াল করছি। তোমাকে হসপিটালে ঢোকার সময় চোখ স্থির ছিল তোমার। আনিশা থ হয়ে দাঁড়িয়ে আছে। আনিশার আম্মু বলে, কে করেছে এটা? আর তুমি কিভাবে জানলে? এতদিন কই ছিলে বাবা? বলছি আন্টি, প্রথমে বলি আমি একা থাকতে চেয়েছিলাম, তাই দূরে ছিলাম। আর আমি কিভাবে জানি? আমি দূরে থাকলেও আমার পরিবারের সকল সদস্য সব খবরেই আমি রাখতাম। হ্যাঁ, এখন বলতে পারেন আমি কেন ফিরিনি সেটা পরে বলছি। আগে বলি আপনার ভাইয়ের কথা। আমার ভাই? আবিদ নাম ওনার, তাই না? হ্যাঁ। উনি আনিশাকে হিপনোটিস করেছে। কি বলছেন এসব? কি আপনি হ্যাঁ আমার নামে এসব বলছেন? রেগে আবিদ বলে উঠে কথাগুলো। আমি কি? আমি ইরফান। আমি সব জানি আপনার বিষয়ে। আপনি আনিশাকে লাইক করতেন, বয়স কম আর সাইকো টাইপ। আপনি নিজের ভাগ্নিকেই হিপনোটিস করে ফেললেন, তাই বলেন? কারণ আপনি ওকে পছন্দ করতেন। বলুন সত্যি কিনা? আবিদ চুপ। ইরফান আবারও বলে, আমার ভাই আজ এই অবস্থা শুধু আপনার জন্য। আপনি আনিশা আর ওর মাঝে দ্রুত বাড়ি দিয়ে নিজে আনিশার পাওয়ার আশা করেছিলেন। লজ্জা করলো না একবারও? ছি। হ্যাঁ করেছি আমি তো। কি হয়েছে? কোনো ভুল করিনি। আনিশাকে আমার ভালো লাগতো ভেবেছিলাম সবাইকে বলবো, কিন্তু তার আগেই ওর বিয়ে হয়ে গেল। ইয়াস নামের ছেলেটা আমার পথের কাটা হয়ে দাঁড়ালো। আনিশাকে ভুল বোঝানোর চেষ্টা করেছিলাম, কাজ হয়নি, তাই এটা করেছি। খারাপ কি করেছি? ভালোবাসা অন্যায় না। কথা শেষ হতে আনিশার আম্মু ঠাস করে থাপ্পড় দেয় আবিদের গালে। ছি আবিদ ছি, ছোট্ট ভাই তুই আমার কম আদর করিনি। তুই কিনা শেষে আমার মেয়ের এই সর্বনাশ করতে চাইলি। আবিদের কলার ধরে কথাগুলো বললেন আনিশার আম্মু। তখনই ওখানে কয়েকজন ওয়ার্ড বয় সহ কয়েকজন ডক্টর এলো। ইরফান ওদের দেখে আবিদের দিকে ইশারা করলো। ওরা আবিদকে নিয়ে গেল। আবিদ মেন্টালি অসুস্থ, তাই ওর ট্রিটমেন্ট দরকার, তাই ইরফান ওদের ডেকেছে। ওরা আবিদকে নিয়ে গেল। আনিশা সব শুনে কান্না করছে। ইরফান আনিশার পাশে গিয়ে দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে, সরি বনু, তোমাকে তখন মারার জন্য। না ভাইয়া, এইভাবে বলবেন না। আমি জানি আপনি আমার ভালোর জন্যই করেছেন, কিন্তু ইয়াশ ও কেমন আছে? আর মামা কিভাবে এমনটা করতে পারলো?
ইয়াস আইসিইউতে আছে আর আবিদ ও মেন্টালি অসুস্থ। আমি বাসার সব খবরই রাখতাম। একদিন তোমাকে বাসার সামনেও গিয়েছিলাম, ওখানে একটা দরকার ছিল, ভাবলাম তোমার সাথে দেখা করি। আম্মু বাবা অনেক চিন্তা করছে, তাদের তুমি আমার হয়ে কিছু বলে দিতে পারবা? কিন্তু তোমার রুমে জানালার সামনে দাঁড়িয়ে দেখি আবিদ তোমার রুমে, তা অদ্ভুতভাবে তাকিয়ে আছে, তারপর চলে যায়। আমার সন্দেহ লাগে, খোঁজ নিয়ে সব জানতে পারি আর চলে আসি ভাইয়ের ভালোবাসা রক্ষা করতে। কিন্তু হয়তো দেরি করে ফেলছি, আমার ভাইটা আমার উপর অভিমান নিয়েই চলে যাবে হয়তো। না ভাইয়া। কান্না করে বলে উঠল আনিশা। পরদিন সকালে ইয়াস এখন আগের থেকে অনেকটা ভালো আছে। ইরফান ইয়াসের সাথে আছে। ইয়াসের জ্ঞান ফিরলে ঘুমের মেডিসিন দেওয়া হয়, তাই ও এখনও কাউকে দেখেনি। আনিশা বসে আছে পাশে ওর আম্মু। ইয়াসের মা এবারও মূর্ছা গিয়েছেন আদরের ছোট ছেলেকে এই অবস্থায় দেখে। তার পাশে রিশাদ সাহেব নাকমুখ কুঁচকেই বসে আছেন। ইরফান মায়ের কেবিনে এসে বাবাকে এভাবে বসে থাকতে দেখে বিচলিত কণ্ঠে বলে, কিছু হয়েছে বাবা? কোনো অসুবিধা? এভাবে মন খারাপ করে বসে আছো যে? রিশাদ সাহেব ছেলের মুখের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিলেন। ঝাঁঝালো কণ্ঠে বললেন, তোমরা আমাকে শান্তি দিবে না বলে ঠিক করেছো অত সারাগুলা? তুমি হারিয়ে গেলে, তারপর তোমার ভাই এমন করলো, এখন তোমার মূর্ছা গিয়েছে। আমি কেন এখানে সুস্থ আছি বুঝতে পারছি না। ইরফান বুঝলো আবহাওয়া ভালো না, কিছু করতে হবে। ইরফান বাবাকে তেল দিতে বলল, আব্বু, তুমি হলে ইয়াং, তুমি আমাদের থেকেও শক্তিশালী, আর তাই এখনো ভালো আছো। হত সারা, বের হয় এখান থেকে, আর তোর ভাইয়ের জ্ঞান ফিরলে ডাকবি আমায়, একটা থাপ্পড় দেবো। আমার হার্টের প্রবলেম বাড়ানোর জন্য কাহিনী শুরু করছো সব। ইরফান চুপিসারে বেরিয়ে এলো। বাবার মেজাজ সেই লেভেলের খারাপ, কিছু বললেই স্যাদ করে উঠেছেন। কাল অবধি চুপতে ছিল, যেই ভোর রাতে শুনেছে ইয়াস ভালো আছে, ব্যাস আগের ফর্মে ফিরেছেন। এদিকে মুখ কাদো কাদো করে ইয়াসের পাশে বসে আছে আনিশা। ইয়াসের জ্ঞান ফিরতেই চোখ পিট পিট করে তাকায়। আনিশাকে দেখে কপাল কুঁচকে তাকিয়ে আছে। আনিশা ইয়াসের জ্ঞান ফিরতেই দেখে ডাক্তারকে ডাকে। ডাক্তার ইয়াসকে চেক আপ করে চলে যায়। ইরফান, আনিশা, আনিশার বাবা রিশাদ সাহেব এখন ইয়াসের কেবিনে উপস্থিত। আনিশা ইয়াসের মাথায় হাত বলে জিজ্ঞেস করলো, কেমন লাগছে এখন তোমার? কে আপনি? ইয়াসের প্রশ্নে সকলের কপালে ভাঁজ পড়ল। তুমি আমায় চিনতে পারছো না? আব্বু দেখো, এই মহিলা আমায় তুমি করে বলছে। আনিশার মুখ কাদো কাদো হয়ে গেছে। রিশাদ সাহেব বুঝতে পারছেন না তার ছেলে কেন নিজের বউকে চিনতে পারছে না। তাজ্জব ব্যাপার। ইরফান ডক্টরকে ডেকে আনলো। ডক্টর জানালো, ওনার মাথায় আঘাত লেগেছে আর তাই মেমোরি লস হয়েছে, যাকে বলে শর্ট টাইম মেমোরি লস। রিসেন্ট হওয়ার বিষয়গুলো উনি ভুলে গেছেন বলে ডক্টর রুম থেকে বেরিয়ে যায়। রিশাদ হাসেব মাথায় হাত দিয়ে কেবিনে থাকা সোফায় বসে পড়েন। ইরফান কি বলবে ভাবছে, কারণ তার মা এই কথা শুনলে আবারও জ্ঞান হারাবেন। আনিশা আর পারল না, শব্দ করে কেঁদে উঠল। রিফাত সাহেব মেয়েকে সান্ত্বনা দিচ্ছেন আর ইয়াস ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। আনিশা কাঁদতে কাঁদতে বলছে, এটা কেমন কথা বাবা? বিয়ের পর 6 মাস সংসারই করতে পারলাম না, এখন সবটা ঠিক হলো আর এনি এভাবে সব ভুলে গেল? ইয়াস রিশাদ সাহেবের দিকে তাকিয়ে বলে, বাবা এই মহিলাকে যেতে বলো, ফ্যাচ ফ্যাচ করে কাঁদছে শুধু। আমার রাগ লাগে মেয়েদের ন্যাকা কান্না দেখলে। আনিশা কান্না থামিয়ে বলল, আপনি আমায় মহিলা বলছেন কেন? আমি এখনো মহিলা হইনি আর নিজের বউকে চেনেন না, আর কি দেখতে হবে আমায়? এই জন্যই বিয়ে করতে চাইনি। ইয়াস ভাবুক ভঙ্গিতে বলল, আমি আপনাকে বিয়ে করিনি তো। আনিশা এবারও জোরেই কেঁদে উঠল। ইরফান কি করবে ভাবছে, কারণ এর মধ্যে নার্স এসে বলে গেছে রাহিমা বেগমের জ্ঞান ফিরেছে এবং সে ইয়াসের সাথে দেখা করতে চায়। রিশাদ সাহেবের পাশে গিয়ে ইরফান বলল, বাবা, আম্মুর জ্ঞান ফিরছে। রিশাদ সাহেব অদ্ভুত দৃষ্টিতে তাকালেন ছেলের দিকে, যেন সে এক অদ্ভুত কথা বলেছে। হঠাৎই ইয়াস বলল, আম্মু। সকলের দৃষ্টি এখন রাহিমা বেগমের দিকে। রাহিমা বেগম ইয়াসের কাছে এসে ছেলেকে জড়িয়ে ধরলেন। ইয়াসও মাকে জড়িয়ে ধরে। রাহিমা বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন, আমাকে মাফ করে দে বাবা, অনেক কথা বলেছি, আমি ভুলে গেছিলাম তোরা দুইজনই যে আমার কলিজার টুকরা। তোদের কারোর কিছু হলে যে আমার বুকে এসে লাগে। আম্মু এমনভাবে বলছো কেন?
ইয়াস আর রাহিমা বেগমের কথা বলছেন। রিশাদ সাহেব ইরফানের হাত ধরে নিচু করে কানে কানে বলল, একটা চেয়ারের ব্যবস্থা করো তোমার মায়ের বসার জন্য। কেন আব্বু? আম্মু তো ভাইয়ার বেডের পাশেই বসে আছে, পরে এখানে এসে বসবে, চেয়ার লাগবে না? ওরে হতচ্ছাড়া! আর বলতে পারলেন না, তার আগেই শোরগোল শুরু হলো। রাহিমা বেগম আবারও মূর্ছা গেছেন। ছেলে তার বউকে চিনতে পারছে না, এমনকি তাকেও সন্দেহ করছে সে নাকি আগে থেকে শুকিয়ে গেছে, তাই সে তার মা কিনা এটা নিয়ে ইয়ার সন্দেহ করছে। রাহিমা বেগম এই শখ নিতে পারেননি, তাই আবারও মূর্ছা গেল। ইরফান অসহায়ভাবে বাবার দিকে তাকালো। রিশাদ সাহেব বাজালো কণ্ঠে বলেন, বলেছিলাম না আমি। 15 দিন পর আজ ইয়াসকে বাসায় আনা হয়েছে। সবই ঠিকঠাক, তবে রাহিমা বেগম মুখ ভার করে আনিশাকে নিয়ে ড্রয়িং রুমে বসে আছেন। আনিশাও ভাবছে এ কেমন জামাই হলো তার, নিজের বউকে ভুলে গেল, কি সাংঘাতিক কথা। ইয়াস এসে রুমে গিয়ে দরজা দিয়েছে। রিশাদ সাহেব মনোযোগ দিয়ে পেপার পড়ছেন। ইরফান কফির মগ হাতে নিয়ে গার্ডেনের দিক থেকে আসতেই সবাইকে এভাবে বসে থাকতে দেখে ভ্রু কুঁচকে ফেলে। আম্মু, ভাবি। কেউ কোনো জবাব দেয় না। রিশাদ সাহেব বলেন, বাড়িটা সার্কাস হয়ে গেছে, এখন আরো কি কি দেখবো কে জানে। ইরফাতের হাসি পেল, তবুও কন্ট্রোল করলো। রাহিমা বেগম বললেন, তুমি এসব রাখো, আমার কথা হলো ডক্টরকে কেন কিছু বললে না? ওই ডক্টর কিছু করেছে? না হলে আমার অমন ভোলাবালা ছেড়ে এভাবে বউকে আর মাকে রেখে কেন ভুলবে? তোমার কি মনে হয় ইয়াসের মা আমি কোনো ষড়যন্ত্র করছি? করতেই পারে, ছেলে মা পাগল কি না তোমার তো সহ্য হয় না, তাই বলে এই মাসুম বৌমাটাকেও কথায় ভাববে না? ইরফান কপাল চাপড়ালো। কেন এসে কথা বলল? এখন এরা ঝগড়া শুরু করে দিয়েছে। যদিও ভালোই লাগছে, বাড়িটা আগের মতো হয়ে গেছে। বিকেল 5টা। ইয়াস ঘুম থেকে উঠে এসে দেখে সবাই ঘুমিয়ে আছে। আনিশা সোফায় বসে মুভি দেখছে। ইয়াস এসে ওকে বলে, এই যে আপু, আমায় খাবার বেড়ে দিন তো। আনিশা একবার ইয়াসের দিকে তাকালো, তারপর পাশে রাখা নিজের ফোন স্ক্রিনে নিজেকে একবার দেখে নিল। না, তাকে তো আপু বা মহিলা এমনটা লাগছে না। তাহলে কেন ইয়াস তাকে বারবার এমন করে বলছে? দুঃখী দুঃখী মুখ নিয়ে গেল খাবার গরম করতে। ইয়াস খাচ্ছে, আনিশা পাশে বসে আছে। একটু পর পর নাক টেনে কান্না করছে। ইয়াস খাওয়া রেখে আনিশার দিকে তাকিয়ে বলল, আপনি কি ছ্যাঁকা খেয়েছেন আপু? আপনার বয়ফ্রেন্ড আপনাকে ছেড়ে গেছে, তাই এভাবে কাঁদছেন? আনিশা ছ্যাদ করে উঠল ইয়াসের কথায়। লজ্জা লাগে না? হ্যাঁ, নিজের বউকে চিনেন না? আমি বিয়ে করিনি তো। আর যদি আপনি আমার বউ হতেন তুমি করে বলতেন, আপনি না, তাই না? কি খাচ্চর আপনি! হসপিটালে তুমি বলছিলে বলে কম কথা শোনাননি। আমি বুঝে গেছি আমাকে দিয়ে সংসার হবে না। আনিশা উঠে চলে গেল। ইয়াস একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, নারী মানেই এক অদ্ভুত চরিত্র। আমি ভালো কথা বলেছিলাম আর আমাকেই ঝাড়ি দিল। ভালো মানুষের দাম নেই সমাজে। বলে খাওয়ার মনোযোগ দিল ইয়াস। রাতে খাওয়া দাওয়া শেষে যে যার রুমে ঘুমোতে গেছে। আনিশা ইয়াসের রুমে এসে কাবার থেকে একটা গোলাপি রঙের টু পিস নিয়ে চেঞ্জ করতে গেল। ইয়াস বারান্দায় তখন। চেঞ্জ করে এসে দেখে ইয়াস শুয়ে পড়েছে। আনিশা লাইট অফ করে ইয়াসের পাশে গিয়ে শুয়ে পড়ে। রাত প্রায় 3:30টার কাছাকাছি। তখন এক চিৎকারে লাফিয়ে উঠে ইয়াস। আনিশা অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে। আনিশা জিজ্ঞেস করে, কি হয়েছে? চেঁচাচ্ছেন কেন এত রাতে? আপনি তো আপু সুবিধার না, এত রাতে আমার রুমে কেন? আমার সব কেড়ে নিতে এসেছেন? ছি ছি, পুরুষ নির্যাতন আইন নেই বলে এভাবে আপনি আমার রুমে আসবেন? আনিশা তবদা খেয়ে গেছে ইয়াসের কথা শুনে। এটা কি বলল এই লোক? আনিশা বলে, আপনি তো আচ্ছা বদলোক। হ্যাঁ, বউ আমি আপনার, এত অপবাদ একদম দিবেন না। আর যদি একটা আওয়াজও করেছেন তো সত্যি আপনার সব কেড়ে নেব, বদলোক একটা। আনিশা কথাগুলো বলে পাশ ফিরে শুয়ে পড়ে। ইয়াস মনে মনে বলে, মেয়ে মানুষ ভালো না, কথায় কথায় ছ্যাদ করে ওঠে। ইয়াসও ঘুমিয়ে পড়ে। পরদিন সকাল 9টা বাজে। আনিশা দরজার পাশে ওয়েট করছে কখন ইয়াস বাসায় ঢুকবে আর ও হাতে থাকা লাঠি দিয়ে ওর মাথায় বাড়ি দিবে। আনিশা শুনেছে আঘাত লাগা স্থানে আবার আঘাত পেলে স্মৃতি ফিরে আসার সম্ভাবনা আছে। ইয়াস 7টায় উঠে জগিং করতে গিয়েছে। ফেরার সময় প্রায় হয়ে গেল। আনিশা দরজার বাইরে উকি দিয়ে দেখলো একটা ছায়ার দিকে আছে।
আনিশা বিসমিল্লা বলে দিল এক বাড়ি, তারপর যা দেখলো তাতে ওর মাথা ঘুরে উঠল। আনিশা যাকে বাড়ি মেরেছে সে আর কেউ নয়, রিশাদ সাহেব। আনিশা কি করবে ভেবে পায় না। রিশাদ সাহেব ওকে দেখার আগে দৌড়ে রুমে চলে যায়। এদিকে রিশাদ সাহেবের মাথায় আলু উঠে গেছে। কিছুক্ষণ পর রাহিমা বেগম দেখেই সন্দেহে গলায় বলেছেন, কাকে টিজ করতে গিয়ে গণদোলা খেয়ে এসেছো? রিশাদ সাহেবের মেজাজ খারাপ হয়ে গেছে, মাথায় বরফ ধরে বসে আছেন, চুপ করে আছেন। এখন কথা বলে কথা বাড়াতে উনি চান না। ইয়াস এসেছে একটু পরে। আনিশা হলরুমে আসতেই রাহিমা বেগম বলে ওঠেন, দেখো বৌমা, এই বয়সে বোধহয় আমার কপাল পড়বে, কিছু বুঝতে পারছি না। এই লোক কি চায়? অসভ্য। রিশাদ সাহেব দাঁত কিরিমিরি করে বলেন, একদম বাজে কথা বলবে না রহিমা। অন্যায় করে আবার আমাকে ধমকাচ্ছে। রাহিমা বেগম বকবক শুরু করলেন। আনিশা স্বস্তির শ্বাস নিল, যা কেউ ওকে দেখেনি। পরে শ্বশুর মশাইয়ের থেকে মাপ চেয়ে নিবে। 2 মাস পর ইয়াস এখন পুরোপুরি সুস্থ, সবাইকে চিনতে পেরেছে, কিন্তু আনিশাকে চেনে না। আনিশাকে আপু বলে, আর আনিশা তেলে বেগুনে জ্বলে ওঠে। এমনই একদিন আনিশা ড্রয়িং রুমে বসে রাহিমা বেগমের সাথে গল্প করেছিলেন। তখন এই কলিং বেল বাজে। আনিশা দরজা খুলে দিতে একটি মাঝবয়সী মেয়ে দৌড়ে গিয়ে ইয়াসকে জড়িয়ে ধরে। আনিশা থ হয়ে তাকিয়ে আছে। ইয়াসও অবাক হয়েছে। মেয়েটি ইয়াসকে বলে, মিস ইউ রে, কতদিন দেখি না তোকে। ভাবনিস বেশি, আগে কল দিতে, এখন তাও দিস না, ঠং। ইয়াস কিছু বলতে যাবে, তার আগেই একটা ঝাড়ু এসে সামনে পড়ে ওর। ইয়াস সহ মেয়েটি তাকিয়ে দেখে আনিশা হাতে আরও 2টা ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে। আমার জামাইয়ের থেকে সরে যাও পেতনি, সাহস কিভাবে হয় ওর সাথে চিপকে থাকার? ও আমাকে চেনে না বলে যা ইচ্ছা তাই করবে তুমি, সর। বলে ঝাড়ু নিয়ে তেড়ে গেলে মেয়েটি ইয়াসের পিছে লুকিয়ে পড়ে। রাহিমা বেগম থামতে বলেছেন, কিন্তু আনিশা শুনছে না। আনিশা মেয়েটির পিছু ঝাড়ু নিয়ে ছুটতে লাগলো। এক সময় পুরো হল রুম দৌড়ে চলেছে তারা। মেয়েটির পিছে ঝাড়ু হাতে আনিশাও সমান তলে দৌড়চ্ছে। আনিশা দৌড়তে দৌড়তে হঠাৎ এক টান অনুভব করলো। ইয়াস ওকে টান দিয়ে নিজের কাছে নিয়েছে। রিল্যাক্স, কিভাবে ছুটছো, পড়ে যাবা। গেলে কার কি? হ্যাঁ, ওই পেতনিকে আমি মেরে ফেলবো বলে আনিশা ইয়াসকে ছাড়িয়ে আবারও দৌড়। মেয়েটি ইয়াসের পিছে গিয়ে লুকিয়ে পড়ে। আনিশা ওর মাথায় ঝাড়ু দিয়ে বাড়ি দিতে গেলেই মেয়েটি ইয়াসের পিছের থেকে সরে যায় আর বাড়ি লাগে ইয়াসের মাথায়। আনিশা নিজেও হা হয়ে যায়, এটা কি করে ফেললো? ইয়াস ততক্ষণে জ্ঞান হারিয়েছে। রাহিমা বেগম ইয়াসের দিকে ছুটে গেল। মেয়েটি যেতে নিলে আনিশা বাধা দিল। আনিশা পানি নিয়ে গিয়ে ইয়াসের মুখে দিল। ইয়াসের জ্ঞান ফিরল। জ্ঞান ফিরতে ও বলল, আনিশা তুমি এভাবে ঝাড়ু হাতে দাঁড়িয়ে আছো কেন? আনিশা কি বলবে ভেবে পায় না। হাত থেকে ঝাড়ু ফেলে ইয়াসকে গিয়ে জড়িয়ে ধরে। আপনি ঠিক হয়ে গেছেন? আমি কত অপেক্ষা করতাম আপনি কবে আমায় চিনতে পারবেন তার জন্য। আমি ভাবিনি আপনি আমায় আবার চিনতে পারবেন। রাহিমা বেগম মেয়েটির হাত ধরে ওখান থেকে চলে যান। ইয়াস আনিশাকে বলে, আমি তো তোমায় রোজ আনিশা বলে ডাকতাম, তুমি ঘুমিয়ে যাওয়ার পর। আনিশা অবাক চোখে ইয়াসের দিকে তাকিয়ে বলে, তার মানে আপনি ঠিক হয়ে গিয়েছেন আগেই? আগের মাসে ডক্টর দেখিয়ে ফেরার সময় একটা কার অ্যাক্সিডেন্ট হতে দেখায়, ওইখানে সব মনে পড়ে যায় আমার, কিন্তু প্রকাশ করি না। আমি দেখতে চেয়েছিলাম তুমি আমায় কতটুকু ভালোবাসো। আপনি খুব খারাপ বলে ইয়াসের বুকে মুখ লুকিয়ে ফেলে আনিশা। ইয়াস বলে, যাকে তুমি ঝাড়ু দিয়ে পিটাতে চাইছিলে সে তোমার ননদ, আব্বুর ছোট ভাইয়ের মেয়ে নাফিসা। একথা শুনে আনিশা জিভে কামড় দেয়। ইস, কি কাণ্ডটাই না করলো সে। রাহিমা বেগম অবশ্য রাগ করেনি আনিশার উপর। নিজের স্বামীর সাথে কাউকে এমনভাবে দেখলে এমনটাই করা উচিত বলে তিনি মনে করেন। 2 বছর পর এখন সব বদলে গেছে। ইয়াস এখন ফ্যামিলি বিজনেস জয়েন করেছে। ইরফান আর বিয়ে করেনি। রাহিমা বেগম এখন কাঁথা সেলাই করেন অবসর সময়ে, কারণ সামনেই তার নাতি নাতনি আসতে চলেছে। হ্যাঁ, আনিশা প্রেগনেন্ট। আনিশা তো সারাদিন বসে বসে বোর হয়। ইয়াসকে ফোন দিয়ে বকে, ইয়াস হাসে, তাতে আনিশার আরও রাগ ওঠে। কদিন আগে একদিন রাতে আনিশার ঘুম আসছিল না, পা জ্বালা করছিল। ইয়াস ঘুমেছিল। আনিশা এই চিৎকার দিয়ে কেঁদে উঠে। ইয়াস লাফিয়ে উঠে বলে, কি হয়েছে বউ, কাঁদছো কেন? আনিশা কেঁদেই চলেছে। ইয়াস আর কয়েকবার জিজ্ঞেস করতে আনিশা বলে, আমি যদি মরে যাই তাহলে খবরদার আর বিয়ে করবে না।
আমি অত মহান না যে আপনাকে শেয়ার করব। বলে আবারও কান্না করে। এদিকে ইয়াশ বেককলের মতো তাকিয়ে আছে ওর দিকে। তুমি এই জন্য এত রাতে কাঁদছো? ওরে পাগলি, আমি শুধু তোমাকেই ভালোবাসি। কেন তুমি এমন ভাবছো যে তোমার কিছু হবে? আমি আছি তো, আমি থাকতে তোমার কিছু হতে দিব না। কাঁদে না, আসো বুকে এসে শুয়ে পড়ো। আনিশা ইয়াশের বুকে মাথা রাখতে ইয়াশ আনিশার সামনে একটি চকলেটের বক্স ধরে। নাও খাও, তোমার তো খিদেও পেয়েছে, তাই এসব ভুলভাল ভাবছো। তুমি জানলে কিভাবে? আমি জানবো না? আমার বউয়ের সব কিছু আমি জানি, বুঝলে? আনিশা মিষ্টি হাসি দিয়ে চকলেট খাওয়ার মনোযোগ দিল। কেটে গেল 9টি মাস। সময় খুব দ্রুত চলে যায়। আনিশার ডেলিভারির ডেট আজ। ওটির সামনে পায়চারি করছে ইয়াশ। আনিশার বাবা মা, রাহিমা বেগম, রিশাদ সাহেব, ইরফান সবাই হসপিটালে উপস্থিত। ইয়াশকেও ওটির ভিতরে যেতে বলা হয়েছিল। গিয়েছিল, কিন্তু ওটির চারপাশে একবার চোখ বুলিয়ে নিতে জ্ঞান হারিয়েছে ইয়াশ, তাই ওকে আর ভিতরে যেতে দেওয়া হয়নি। 1 ঘন্টা হয়েছে, এখনো ডক্টররা কিছু বলেনি। ইয়াশ টেনশনে ঘেমে গেছে। ইয়াশ আর না পেরে বলে ওঠে, আমাকে এভাবে দাঁড় করিয়ে রাখার মানে আছে? আমি ভিতরে যাব, বউকে দেখবো, টেনশনে পাগল হয়ে যাচ্ছি। রিশাদ সাহেব বলেন, মায়ের মতো মূর্ছা গিয়েছো একবার, আবার যেতে চাও? চুপচাপ বসো, ডাক্তার বের হলে কথা বলবা। ইয়াশ তবুও নিজের মনকে শান্ত করতে পারল না। কিছুক্ষণ পর নার্স তোয়ালে দিয়ে পেঁচিয়ে 2টো ফুটফুটে বাচ্চা নিয়ে এলো। আনিশার টুইন বেবি হয়েছে, একটা ছেলে একটা মেয়ে। নার্সটি ইয়াশের কোলে দিল দুজনকে। ইয়াশ অবাক হয়ে দুজনকে দেখছে। তার বিশ্বাস হচ্ছে না সে বাবা হয়েছে। এ যেন এক অন্যরকম সুখানুভব। রাহিমা বেগম ইয়াশের কাছে গিয়ে একজনকে কোলে নেয়। রিশাদ সাহেব নাতি নাতনির মুখ দেখে বলেন, মাশআল্লাহ। ইয়াশ দুজনের কানে আজান দেয়। আনিশার কথা এ নিয়ে 15 বার জিজ্ঞেস করেছে নার্সকে বাবু দেওয়ার পর। 2 বার বের হয়েছে নার্স, আর 2 বার জিজ্ঞেস করেছে। নার্স একই কথা বলেছে, আপনার ওয়াইফ ভালো আছেন, কিছুক্ষণ পর বেডে দেওয়া হবে, তখন কথা বলতে পারবেন। আনিশাকে বেডে দেওয়ার কিছুক্ষণ পরে জ্ঞান ফেরে ওর। আনিশার পাশে বাবুদের রেখে সবাই বেরিয়ে যায় কেবিন থেকে। ইয়াশ থেকে যায়। ইয়াশ আনিশার কপালে ছোট ছুঁয়ে বলে, ধন্যবাদ ওয়াইফি, আমাকে পূর্ণ করে দেওয়ার জন্য। আনিশা উত্তরে মিষ্টি হাসে, বলে, আর যদি আমার কিছু হয়ে যেত, তাহলে ওদের আপনার একা মানুষ করতে হতো। হুশ, এসব বলবে না, কিছু হবে না। অনেক বাধা পেরিয়ে এক হয়েছি আমরা, আল্লাহ তোমাদের আলাদা করবেন না। তোমাতেই সীমাবদ্ধ আমি, তোমার কিছু হতেই পারে না, এমন কথা আর বলবে না। আনিশা কিছু বলে না। ইয়াশ বাবুদের সাথে খেলছে। আনিশা মন ভরে দেখছে, এজন্য নতুন এক ইয়াশ। এখন থেকে হেসে খেলে আনন্দে কাটবে ওদের জীবন। অনেক বাধা পেরিয়ে এক হয়েছে ওরা। আবার হয়তো কোনো গল্পে ওদের দেখা মিলবে নতুন রূপে। ততদিন সবাই ভালো থাকবেন, ওদের জন্য দোয়া করবেন।